আসসালামু আলাইকুম। অতৃপ্ত চাহনা গল্পের সপ্তম অংশ। গভীর রাতের নিস্তব্ধতা চিরে যেন এক ভয়াল আবহ তৈরি হয়েছে। আধিরের বিশেষ এক সিক্রেট বদ্ধ স্থানে চারপাশ অন্ধকারে ডুবে আছে। মলিন ভেজা দেয়াল, ছাদের কোণে ঝুলে থাকা মরচে ধরা লোহার হুক, আর বাতাসে এক ধরনের স্যাঁতসেঁতে ধাতব গন্ধ। নিস্তব্ধতা ভাঙছে কেবল রাফসানের হাঁপানো শ্বাস আর আধিরের ভারী পায়ের ধ্বনিতে। রাফসানকে বাঁধা অবস্থায় দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হয়েছে। তার শরীর কাঁপছে, মুখ ফোলা, ঠোঁটের কোণে রক্ত গড়িয়ে পড়ছে, চোখ দুটো আতঙ্কে কুঁচকে আছে, কিন্তু তবুও সে কিছু বলতে পারছে না। হঠাৎ ভারী পায়ের শব্দে গোটা কক্ষ কেঁপে ওঠে। আধির এগিয়ে আসছে। সর্বদা গম্ভীর মানুষটি আজ এক ভিন্ন রূপে বেষ্টিত। চোখে জমাট রক্তবর্ণ দৃষ্টি, শিরা টান টান হয়ে আছে, আঙুলের গাঁট শক্ত। আধির হঠাৎ মুষ্টি চালায়। প্রথম ঘুষিতেই রাফসানের মাথা একপাশে হেলে পড়ে, দেয়ালের সাথে আঁচড় লাগে, ঠোঁট ফেটে রক্ত ছিটকে যায়, মেঝেতে লাল দাগ ছড়িয়ে পড়ে। আধিরের চোখে কোনো দয়া নেই, তার মুখ কঠিন, ঠোঁট চেপে রাখা, বুক ভারী শ্বাসে ওঠানামা করছে। দ্বিতীয় আঘাত আরও ভয়ঙ্কর হয়। রাফসানের পাঁজরে গিয়ে লাগে, সাথে সাথে গোঙানি শব্দ ভেসে ওঠে, হাড় ভাঙার ন্যায় কটমট আওয়াজও যেন স্পষ্ট শোনা যায়। মারতে মারতে আধির থামে না, একদিকে টেনে তোলে রাফসানকে, চুল ধরে টেনে ওঠায়, আবার ছুঁড়ে ফেলে দেয় দেয়ালে। প্রতিটি আঘাত দেয়ালের ফাঁকে প্রতিধ্বনিত হয়। গোটা কক্ষ যেন কেঁপে ওঠে। রাফসানের শরীর লুটিয়ে পড়ে বারবার, কিন্তু আধির আবার তাকে টেনে তোলে। যে আধির সর্বদা গম্ভীর, তার চোখে মুখে আজ ভিন্ন রূপ। সেই চোখ দুটোতে যেন আজ জমাট বাঁধা আগুন, ঠোঁট শক্ত করে চেপে রাখা, আর পুরো শরীর ভরপুর এক অদ্ভুত ক্রোধে। তার হাতে এক মোটা আকৃতির বড়সড় লোহার রড, যা হতে চুইয়ে পড়ছে লাল রঙের তরল। তার হাতের প্রতিটি আঘাত যেন মৃত্যুর সমান ভার বহন করছে। আধিরের শক্ত হাত থেকে রাফসান রেহাই পাচ্ছে না। কোনো বিরাম নেই, থেমে থেমে নয়, বরং অবিরাম আঘাতে যেন রাফসানকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। দেয়ালে ধাক্কা খেয়ে রাফসানের শরীর ভেঙে পড়ছে বারবার, কিন্তু আধিরের হাত থামছে না। মুহূর্তে তার রূপ হয়ে উঠছে ভয়ঙ্কর, যেন এক অমানবিক দানব দাঁড়িয়ে আছে মানুষের ছদ্মবেশে। শিরা উপশিরায় রক্তচাপ বেড়ে ফুলে উঠেছে, মাংসপেশি টান টান হয়ে আছে। প্রতিটি আঘাতে তার রক্তবর্ণ চোখ আরও উত্তপ্ত হয়ে উঠছে, চোয়াল শক্ত হয়ে আছে, নিঃশ্বাস ভারী আর ক্ষিপ্র। বদ্ধ জায়গাটিতে আঘাতের শব্দ আর রাফসানের গোঙানি একসাথে প্রতিধ্বনিত হচ্ছে। তবুও আধিরের মুখে কোনো আবেগের বিন্দুমাত্র ছিটেফোঁটা নেই, কোনো রাগের চিৎকার নেই, আছে কেবল শীতল গাম্ভীর্যতা। মারাত্মক নীরবতায় একের পর এক আঘাত নেমে আসছে রাফসানের গায়ের উপর, যেন তার মধ্যে জমে থাকা সমস্ত অন্ধকার, সমস্ত আক্রোশ সে এক রাতে এই দেহের উপর ঝাড়ছে। এই দৃশ্য যে কেউ দেখা মাত্রই বলবে আধির হয়তো কোনো মানুষ নয়, সে এক ভয়ঙ্কর ছায়া, যার কাজ কেবল ধ্বংস আর শাস্তি দেওয়া। আর এই মুহূর্তে সত্যিই মনে হচ্ছে গভীর রাতের নিস্তব্ধতা সাক্ষী হয়েছে আধিরের ভয়ঙ্কর রূপের। নিচে পড়ে থাকা রাফসানের উদ্দেশ্যে আধির ভারিক্কি স্বরে বলে ওঠে, কোন সাহসে তুই আমার তৃতীর গায়ে হাত দিয়েছিস? কোন সাহসে? আধিরের রণমূর্তির ন্যায় রূপকে দেখে রাফসানের সর্বত্রে ভয় বিরাজিত হয়। রক্তাক্ত চেহারায় সে নিভু নিভু চোখে
রাফসানকে এক পলক দেখে, পরক্ষণেই ছটফটিয়ে আধিরের পা ধরে কান্নারত স্বরে বলতে শুরু করে, মাফ করে দিন আঙ্কেল, আমি কোনো দিনও আর এমন ভুল করব না। কৃতিকা আমার বোনের মতো, আমি কখনোই আর ওর সাথে খারাপ আচরণ করব না, ওর আশেপাশেই যাব না আমি, প্রয়োজনে এই শহর ছেড়ে দেব। আধির রাফসানের এহেন কথায় কপাল কুঁচকে ফেলে, ভুরু উঁচিয়ে খানিকটা তাচ্ছিল্যের সহিত বলে, এক সেকেন্ড, সহজ ছাড়া তো পরের বিষয়। এখান থেকে জান হাতে নিয়ে বাঁচতে পারবি কিনা সন্দেহ আছে। তোর নামে অনেক কুকীর্তির খবর আছে আমার কাছে, কিন্তু কথা তো এটা নয়। তৃতি যদি তোর বোনের মতোই হয় তবে আমি তোর কি হই? আচমকা এহেন প্রশ্নে রাফসান ঘাবড়ায়। হঠাৎ এ কেমন প্রশ্ন? তবুও সে ইতস্তত স্বরে বলে, আঙ্কেল। একথা শুনে আধির তার দিকে তাকিয়ে মৃদু হাসে এবং আবার হঠাৎ একদম স্বাভাবিক স্বরে বলে, আমাকে দেখতে আঙ্কেলের মতো মনে হয়? রাফসান আধিরের এমন নমনীয়তায় বেশ অবাক হলো। হঠাৎ এত পরিবর্তন এ যেন আরও বেশি আতঙ্কজনক। তা নয়, কিন্তু আপনি যদি তৃতিকার আঙ্কেল হন তবে তো আমারও। রাফসানের কথা শেষ হয় না, তার পূর্বেই আধির পুনরায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। রাফসানের কলার চেপে উঁচিয়ে টেনে তোলে, তারপর ভাঙাচোরা দেওয়ালের সাথে তাকে চেপে ধরে, দাঁতে দাঁত পিষে চাপা স্বরে আওড়ায়, আমি যে তৃতীর আঙ্কেল হই এটা কি ও তোকে বলেছে নাকি আমি বলেছি? নিমেষেই রাফসান ভীত হয়ে যায়। সে ভয়ার্ত চাহনিতে আধিরের দিকে তাকিয়ে মিনমিনিয়ে জবাব দেয়, না মানে। রাফসানের কথা শেষ করতে না দিয়েই আধির চোখ রাঙিয়ে চাপা স্বরে বলতে লাগলো, তৃতি আমার ওয়াইফ, ও আমার অর্ধাঙ্গিনী, আমার বউ, তৃতিকা রায়ান চৌধুরী। আধিরের এহেন কথায় রাফসান বিস্মিত চাহনিতে আধিরের দিকে তাকিয়ে থাকে। তার এহেন ভাবগতিকে আধির তাচ্ছিল্যের সহিত মৃদু তির্যক হেসে বলল, অবাক হচ্ছ? এতটাও অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই। বউটা আমার নিতান্তই ছোট, কিন্তু আমি আছি তো ওর আশেপাশে কীটপতঙ্গগুলোকে শেষ করতে। এই বলে আধির আচমকা আবারও রাফসানকে বেধড়ক পেটাতে শুরু করে। কোনো থামাথামি নেই, একের পর এক আঘাত হানে রাফসানের সর্বত্র গায়ে। আধির তাকে মারতে মারতেই জোর গলায় বলতে লাগলো, রাফসান হক, তৃতিকে তুই বোনের সম্মান দিতে পারিসনি ভালো কথা, কিন্তু আমাকে আঙ্কেল যখন মেনেছিস তখন তৃতিকেও তো আন্টির মতো সম্মান করা উচিত ছিল। যা না করে তুই চরম অন্যায় করেছিস। এই বলতেই সে আবারও একদমই উন্মাদে রাফসানকে পেটানো শুরু করে। তৃতিকার খোঁজ নিতে গিয়ে সবার আগে সন্দেহের নজরে আসে রাফসানকে। মোবাইল লোকেশনে ট্র্যাক করতে গিয়ে গোডাউনের মালিকের ছেলে তথা রাফসানের দলের একজনের নাম বেরিয়ে আসে। অতঃপর তাদের সন্দেহ জোরালো হয়, কেননা ভার্সিটিতে এ গ্যাং এর লিডার হলো রাফসান। যে কারণে তৃতিকাকে পাওয়া সেই ঘটনাস্থলে রাফসানকে দেখে আধির একটুও অবাক হয় না। অন্যদিকে দলের বাকি ছেলে মেয়েগুলো পুলিশের হেফাজতে থাকলেও রাফসানকে তার এই বদ্ধ কুঠরিতে আধির নিয়ে এসেছে বিশেষ কৌশলে। একজন পুলিশের সাথে তার আগেই কথা বলে রাখা ছিল, যাতে ঘটনাস্থলে সে চোখের ইশারায় রাফসানকে চিহ্নিত করে এবং সেই পুলিশি কৌশলে রাফসানকে আধিরের হাতে তুলে দেয়। কেননা রাফসান যা করেছে সেক্ষেত্রে তাকে নিজ হাতে শাস্তি দিতে না পারলে রায়ানের ভেতর আত্মা শান্ত হতো না। ফ্ল্যাটের দরজাটা আস্তে করে খুলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে আধির। শরীর ঘেমে পুরো একাকার হয়ে রয়েছে,
মারতে গিয়ে সম্পূর্ণ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ায় শরীরের বিভিন্ন অংশে তার নিজেরও আঘাত লেগেছে। বিশেষ করে দুহাতের অবস্থা একটু বেশিই খারাপ। চামড়া ছিলে রক্ত বের হওয়ার পাশাপাশি বেশ খানিকটা রাফসানের গায়ের রক্তেরও দাগও লেপ্টে রয়েছে। আধির ভারী শ্বাস ফেলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আশা রাখছে তৃতিকা এই মুহূর্তে ঘুমিয়ে গিয়েছে, নয়তো মেয়েটা এত রাত অবধি জেগে থাকলে তার নতুন দুশ্চিন্তার ব্যাপার হয়ে যায়। আস্তে করে দরজাটা ঠেলে দিতেই আশাজনক দৃশ্য নজরে পড়ে। তৃতিকা খাটের এক কোণায় গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। আধির তাকে দেখে প্রশান্তির শ্বাস ফেলে। তৃতিকার দিকে পা বাড়িয়ে যেতে চাইলেও থেমে যায়। আগে ফ্রেশ হয়ে আসাটা প্রয়োজন। আধি দ্রুত একটা তোয়ালে নিয়েই আনমনে কিছু একটা ভাবতে ভাবতেই বাথরুমে ঢুকে পড়ে। প্রায় আধ ঘন্টা এই মাঝরাতে গোসল শেষে সে বেরিয়ে আসে, তবে পরনে শুধুমাত্র একটা সাদা তোয়ালে জড়িয়ে। সম্পূর্ণ গা তার উন্মুক্ত, চুলসহ গায়ে সর্বত্র পানির বিন্দুকণা লেপ্টে রয়েছে। সিল্কি চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে, অথচ আধিরের সেদিকে কোনো খেয়াল নেই। তার এমন দায়িত্বহীনভাবে কাজকর্ম করাটা অস্বাভাবিক নয়। বাহিরের দুনিয়ার সামনে সে এক শান্ত গম্ভীর স্বভাবের ব্যক্তি, কিন্তু একমাত্র তার এই ফ্ল্যাটের ভেতর সে সম্পূর্ণ ভিন্নধর্মী এক ব্যক্তি। এখানে সে বেশিরভাগ সময় ডিসিপ্লিন মেনটেন না করেই চলে। এই যেমন বাথরুমে গিয়েছে শুধুমাত্র একটা সাদা তোয়ালে নিয়ে। স্বভাবগত কারণে সে তার জামা কাপড় নিতেই ভুলে গিয়েছে। একা থাকে বিধায় এসব নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই। কিন্তু আচমকা রুমে প্রবেশ করে বিছানায় তৃতিকাকে দেখে সে চমকায়। তৃতিকার কথা তো মাথা হতেই বেরিয়ে গিয়েছিল। ধুর, কী সব হচ্ছে তার সাথে। আধির ভারী শ্বাস ফেলে কাবার্ড খুলে আরও একটা নতুন ট্রাউজার আর টি শার্ট বের করে আনে, দুটোই অ্যাশ কালারের। তবে সেসব বের করতে করতে আধির একবার পেছনে ফিরে তৃতিকাকে দেখে। কি যেন ভেবে দীর্ঘশ্বাস ফেলে। কাপড় দুটো হাতে করে নিয়ে তৃতিকার দিকে এগিয়ে যায়। আধিরের মা ছিল একদম খাঁটি বিদেশি। চুল ছিল তার সোনালি রঙের। তার মায়ের মতো সেও একজন ব্রিটিশ, একই সাথে বাঙালি। ফলাফলস্বরূপ তার চেহারায় অন্যদের মতো এই বয়সেই বার্ধক্যের কোনো ছাপ পড়েনি। আবার তাকে দেখতে পুরোপুরি বিদেশিও মনে হয় না, কিন্তু তার মাকে তো সম্পূর্ণ বিদেশিনীর মতোই লাগতো। তাহলে তৃতিকার সাথে তার মায়ের মতো এত মিল কেন খুঁজে পাচ্ছে? শুধুমাত্র তার মায়ের শাড়ি পরেছে বিধায়? হতে পারে শেষবার যখন মাকে শাড়িতে দেখেছিল তখন দেখতে অনেকটা তৃতিকার মতোই লাগছিল। আবার এও হতে পারে মায়ের পর হয়তো সে এই প্রথম কোনো নারীকে বিশেষভাবে দেখার প্রয়োজন মনে করেছে। আধির এসব ভাবতে ভাবতেই বিরক্ত হলো। এসব কেমন অগোছালো চিন্তাভাবনা তার! কী সব বকছে সে! নিজের প্রতি বিরক্ত নিয়েই আধির তৃতিকার পাশে টুল টেনে বসে। তৃতিকা তার দিকেই কাত হয়ে গুটিয়ে শুয়েছে। আধির তার ঘুমন্ত মুখের দিকে চেয়ে অজান্তেই মৃদু হাসে। সে ক্রমশই এক ঘোরের মাঝে হারিয়ে যেতে শুরু করে। এরই মধ্যে সে তৃতিকার মুখের কাছে মুখ এনে মৃদুস্বরে আওড়ায়, "তৃতি, ওরা ওদের কর্মফল ভোগ করছে, তুমি আর কষ্ট পেও না।" আধির এই বলেই থামে, কিন্তু পরক্ষণেই তার নজর পড়ে তৃতিকার গলায়। রাফসান গলা চেপে ধরায় 5 আঙুলের ছাপ স্পষ্ট লাল হয়ে রয়েছে। নিমেষেই আধিরের চোয়াল শক্ত হয়। তৃতিকার দিকে আরও কিছুটা ঝুঁকে আঙুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিয়ে তীব্র আক্রোশে আওড়ায়, "ইচ্ছে তো করছে এখনই গিয়ে এবার জানোয়ারটার গলা কেটে ফেলি।" তবুও সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। যথারীতি তার মাথাটা খানিক ঝুঁকে পড়েছে তৃতিকার মুখের উপর। আধির অজান্তেই
মিটমিট করে হাসছে। তৃতিকার মুখশ্রীর প্রতিটি অংশ সে বেশ আনন্দ নিয়ে দেখছে। কখনো সুদীর্ঘ চোখের পাপড়ি, তো কখনো তৃতিকার লাল হয়ে ফুলে ওঠা ফর্সা সরু নাক, আবার কখনো তৃতিকার টকটকে গোলাপি ওষ্ঠদ্বয়। তবে এরই মাঝে আচমকা আধিরের ভেজা চুল বেয়ে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে তৃতিকার ঠোঁটের কিনারায় পড়ে। নিমিষেই ঘুমন্ত তৃতিকার চোখ মুখ কিঞ্চিত কুঁচকে যায়। তার ঘুমের যে ব্যাঘাত ঘটেছে তা তার মুখের ভঙ্গিতেই বোঝা যাচ্ছে। কিন্তু ততক্ষণে আধিরের নজর সেদিকে চলে গিয়েছে। একই সাথে আপনা আপনি তার এক হাতের বুড়ো আঙুল গিয়ে ঠেকে তৃতিকার ঠোঁট বরাবর। পানির বিন্দুকণা আলতোভাবে ছুঁয়ে ঠোঁটের সাথে লেপ্টে মিশিয়ে দেয় সে। তৃতিকা পুনরায় ঘুমের ঘোরে কপাল কিঞ্চিত কুঁচকে ঠোঁট নাড়াতেই আধির নিমিষেই চমকে হুঁশে ফিরে আসে। এসব কি করছে সে? সিরিয়াসলি এসব সে করছে? আধিরের গলা শুকিয়ে এসেছে। একবার নিজের দিকে তাকিয়ে দেখে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে শুধুমাত্র একটা তোয়ালে কোমরে জড়িয়ে বসে রয়েছে। উফ, কি হয়েছে তার? এসব সে কেমন বেহুদার মতো কাজকর্ম করছে? আধির আবারও বেশ নিজের প্রতি বিরক্ত হয়ে দ্রুত উঠে আসে। এখানে আর দুদণ্ড থাকা সম্ভব না, দ্রুত এখান থেকে যেতে হবে। এই ভাবনায় সে কোনো মতে নিজের জামা দুটো নিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন তৃতিকা ঘুমের মাঝে আচমকা ফুঁপিয়ে ওঠে। পরদিন সকালবেলা তৃতিকা ঘুম থেকে উঠে পড়েছে। তবে আজ বেশ বেলা হয়ে গিয়েছে। তবুও তৃতিকার মাথাটা ঝিমঝিম করছে। তৃতিকা আড়মোড় ভেঙে উঠে বসতেই হঠাৎ চমকে ওঠে। অতঃপর গত রাতের কথা মনে করার চেষ্টা করে। পরক্ষণেই মনে পড়ে এটা আধিরের বাসা। তৃতিকা ভারী শ্বাস ফেলে। এরই মধ্যে তার নজর পড়ে আয়নার দিকে। নিজের পরনের পোশাক দেখে সে পুনরায় চমকায়। আলগোছে বিছানা হতে নামে, এগিয়ে যায় আয়নার কাছে। তৃতিকা আয়নায় নিজেকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বেশ অদ্ভুত লাগছে তাকে। তার ঘরে কোনো আয়না নেই। আয়না কেনার মতো চিন্তাভাবনা কিংবা টাকা খরচ করাটাকে সে প্রয়োজনীয় ভাবেনি। অনেক দিন পর এভাবে আয়নায় নিজেকে দেখেই কি তার এমনটা মনে হচ্ছে? তৃতিকার ভাবনা চিন্তার মাঝেই আচমকা আধির রুমে প্রবেশ করে। তৃতিকা ঘুম থেকে উঠে পড়েছে দেখে সে বিস্তৃত হাসি মুখে তার দিকে এগিয়ে আসে। গুড মর্নিং তেতোকা, ঘুম ভালো হয়েছে? সকাল সকাল তার নামের 12টা বাজিয়ে দিয়ে বলছে ঘুম ভালো হয়েছে কিনা। তৃতিকা এতে কিছুটা বিরক্ত হলেও তার বহিঃপ্রকাশ করল না, বরং শুধু আলতো স্বরে জবাব দেয়, জি। আধির আবারও কিছুটা মৃদু হেসে ভারী শ্বাস ফেলে অতঃপর নিজের কাবার্ডের দিকে এগিয়ে গিয়ে অফিসের জন্য ফর্মাল ড্রেসগুলো বের করতে থাকে। এদিকে তৃতিকা পেছন হতে আধিরের দিকে চেয়ে থাকে। সে খেয়াল করে দেখে এই প্রথম সে আধিরকে এক ভিন্ন রূপে দেখছে, যেটা বেশ আকর্ষণীয় হলেও তৃতিকা তা এই মুহূর্তে উপলব্ধি করতে পারে না। কিন্তু আধির হতে যে তারও নজর ফেরানোর দায় হয়েছে এটা স্পষ্ট। তবে তৃতিকা জোরপূর্বকভাবে নিজের নজর আধির হতে সরিয়ে নেয়। এরই মধ্যে আধির তার প্রয়োজনীয় জিনিসগুলো বের করে নিয়ে পেছনে ফিরে দেখে তৃতিকা এখানে দাঁড়িয়ে রয়েছে। এখনো দাঁড়িয়ে আছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট রেডি আছে। আধিরের কথায় তৃতিকার ধ্যান ভাঙে। কিছুটা ভারী শ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তবে আচমকায় আবার পেছনে ফিরে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি অফিসে যাচ্ছেন? একটা
ইম্পর্টেন্ট মিটিং আছে, নয়তো আজ তোমার সাথেই থেকে যেতাম। আধিরের এহেন নির্বিকার কথা শুনে তৃতিকা কিছু বলতে নেবে তার পূর্বে আধির আবারও বলল, তোমার আজ ভার্সিটি কিংবা অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানেই রেস্ট করো, আমি খুব দ্রুতই ফিরে আসব। এ কথায় তৃতিকা বেশ চিন্তায় পড়ে যায়। গতকালের বেশিরভাগ ঘটনা এখনও তার মস্তিষ্কে আবছা ধোঁয়াশার ন্যায়, আর আজ এখানে একা থাকাটাও কেমন অদ্ভুত সংকোচ বোধ হচ্ছে তার। তৃতিকা কিছুটা ভেবেচিন্তেই বলল, আমাকে বাড়ি যেতে হবে। আধির ভ্রু উঁচিয়ে বলে, কেন, এখানে থাকতে কোনো সমস্যা? তুমি বলো তো, মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি, আজ আর অফিসে না যাই তবে। আধিরের এহেন কথা শুনে তৃতিকা বেশ অবাক হলো। একটু আগেই বলল ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আজ অফিসে না গেলেই নয়, আর এখন বলছে তার জন্য নাকি মিটিংই ক্যান্সেল করে দেবে। তৃতিকা বেশ উদ্বিগ্ন স্বরে আওড়ায়, না না, এসবের প্রয়োজন নেই, আপনি তো গতকাল বললেন আমি যেন ওই বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসি, কারণ আপনার পাশের ফ্ল্যাটটা নাকি। তৃতিকা নিজের কথাটা অসম্পূর্ণ রেখেই উক্তির সমাপ্তি ঘটায়। অন্যদিকে আধিরও দ্রুতই বুঝে যায় তৃতিকা কি বলতে চাইছে। যথারীতি সে বিস্তৃত হেসে বলল, ঠিক আছে, তেমন হলে আমি অফিসে যাওয়ার পথে তোমাকে ওখানে নামিয়ে দিয়ে যাব। অফিস থেকে ফেরার পথে আবার এখানে নিয়ে আসব, তাই একটু দ্রুতই নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিও। আধিরের কথায় তৃতিকা কাঁধটাকে মৃদু কাত করে। অন্যদিকে আধির আবারও বলে, সকালেই মার্কেট থেকে তোমার জন্য দুজোড়া নতুন ড্রেস এনেছি, শাড়িতে যদি কমফোর্টেবল না হও তবে ওগুলো পরে নিও। আধির এই বলেই নিজের জামাকাপড় নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। একই সাথে তৃতিকার উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। এই বলেই আধির স্থান ত্যাগ করে। অন্যদিকে তৃতিকা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আধিরের সব কথায় হ্যাঁ সূচক সম্মতি জানায়। একই সাথে আধিরের প্রতি সে বেশ অবাক হলো, এই লোকটা একসাথে এত কিছুর দিকে নজর রাখে। কিছু বলার আগেই সবকিছুর সমাধান দিয়ে দেয়। পরিপূর্ণ ফর্মাল ড্রেসে সজ্জিত হয়েছে আধির। একই সাথে চোখে মুখে চিরচেনা সেই গাম্ভীর্যের ছাপ, কিন্তু তৃতিকাকে দেখতেই সে গাম্ভীর্যতার নিমিষেই হাওয়ায় মিশে যায়। আধির রেডি হয়ে তৃতিকার জন্য খাবার সাজিয়ে ডাইনিং এ বসেছিল। তৃতিকাকে দেখা মাত্রই সে ক্ষণিকের জন্য থমকায়। তৃতিকার পরনে অ্যাশ কালারের সিম্পল একটা গাউন, ওড়না গায়ে জড়িয়ে চুলগুলো ছেড়ে দিয়ে আনমনে ডাইনিং এ চলে এসেছে। তার চোখে মুখে নির্লিপ্ততা থাকলেও আধির বিস্তৃত মুচকি হেসে তৃতিকার উদ্দেশ্যে বলে, ইউ লুক সো প্রিটি, বসো এখানে। অথচ মনে মনে নিজের উদ্দেশ্যে আওড়ায়, সিরিয়াসলি আধির, তোর চয়েস আসলেই মারাত্মক। এটা সে তৃতিকার জন্য পছন্দ করা জামার উদ্দেশ্যে বলল নাকি স্বয়ং তৃতিকাকে তা অজানা, কিন্তু আধিরের কথা মতো তৃতিকা চুপটি করে বসে পড়ে। অন্যদিকে আধির তার দিকে প্লেটটা ঠেলে দিয়ে নিজে খেতে শুরু করে। ব্রাউন ব্রেড টোস্ট করে তাতে অ্যাভোকাডো ও সেদ্ধ ডিম মিশ্রিত পেস্ট মাখিয়ে তার সাথে কিছু চিকেন স্টেক ছোট ছোট পিস করে কেটে প্লেটে সুন্দর মতো সাজিয়েছে। তৃতিকার কাছে খাবারটা বেশ আকর্ষণীয় দেখতে হলেও খেতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো, একটু কেমন যেন খেতে। বিশেষ করে এই অ্যাভোকাডোর সবুজ রঙের পেস্টটাই তার কাছে বেশ উদ্ভট লাগলো। তাছাড়া সব ঠিকই আছে।
তৃতিকা আধিরের দিকে আর চোখে তাকিয়ে দেখে সে বেশ মজা করে খাবারটা খাচ্ছে। তৃতিকা মনে মনে অনেক কিছু ভাবলেও নিজেকে পুরোপুরি স্বাভাবিক রেখে আধিরের উদ্দেশ্যে ইতস্তত স্বরে আওড়ায়, সরি। আধির খাবার খেতে খেতে থমকায়, মুখ তুলে পাশে ফিরে তাকিয়ে তৃতিকার উদ্দেশ্যে ভুরু উঁচিয়ে বলে, কিসের জন্য? তৃতিকা আবারও ইতস্তত স্বরে বলল, এই যে আমার জন্য আপনাকে এত সমস্যায় পড়তে হলো, শুধু শুধু আমার জন্য। আমি যা করেছি আমার নিজের জন্য করেছি, তোমার জন্য তো কিছু করিনি। তৃতি। আধিরের এহেন গম্ভীর অভিব্যক্তিতে তৃতিকা কিছুটা অবাক হলো। উৎসুক দৃষ্টিতে আধিরের দিকে চেয়ে রইল। অন্যদিকে আধির পুনরায় নজর ফিরিয়ে নিজের খাবারের দিকে মনোযোগ দেয় এবং নিস্পৃহে বলতে লাগলো, আমার ছোট্ট একটা পাকনি বউ আছে। ছোট হলেও কি হবে, তার ঝাঁজে টিকে থাকাই মুশকিল। তাছাড়া সে ভীষণ জেদি। কিন্তু সেসব জেদ বোধহয় শুধুমাত্র আমার জন্যই। তার সব ঘাড় তেরামিও আমার জন্যই। সাধারণত এইসব মানুষদের আমি অপছন্দ করি, কিন্তু তার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সে আমার জন্য অনেক বেশি স্পেশাল। এজন্য তার ভালো মন্দ সবকিছু নিয়ে বাড়াবাড়িটা আমাকেই করতে হয়। এখনো ছোট তো অনেক, আরেকটু বড় হলে বোধহয় ঠিক হয়ে যাবে, আবার না হলেও চলবে। পাকনি বউয়ের শত পাগলামিতেও আমি বোধহয় কখনো বিরক্ত হব না। আমার ছোট্ট একটা পাকনি বউ আছে, ছোট হলেও কি হবে, তার ঝাঁঝে টিকে থাকাই মুশকিল। তাছাড়া সে ভীষণ জেদি। কিন্তু সেসব জেদ বোধহয় শুধুমাত্র আমার জন্যই। তার সব ঘাড় তেরামিও আমার জন্যই। সাধারণত এই সব মানুষদের আমি অপছন্দ করি, কিন্তু তার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সে আমার জন্য অনেক বেশি স্পেশাল। এই জন্য তার ভালো মন্দ সব কিছু নিয়ে বাড়াবাড়িটা আমাকেই করতে হয়। এখনো ছোট তো, আর একটু বড় হলে বোধহয় ঠিক হয়ে যাবে, আবার না হলেও চলবে। পাকনি বউয়ের শত পাগলামিতেও আমি বোধহয় কখনো বিরক্ত হব না। আধির নির্লিপ্ত ভঙ্গিতে সম্পূর্ণ কথাটাই নির্বিকারে বলে শেষ করলো, যেন তার মাঝে কোনো হেলদোলই নেই। আশেপাশের সবকিছুই যেন স্বাভাবিক, কিন্তু না, সব তো স্বাভাবিক নেই। তৃতিকার মাঝে নিমিষেই এক অজানা অনুভূতির ঝড় তুলেছে। আধিরের বলা প্রতিটি শব্দে তার চোখ জোড়া নিমিষেই বিস্ময়ের তালে বড় হতে থাকে। সে স্তব্ধ মূর্তির ন্যায় আধিরের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে আধির আচমকা তার খাবারের প্লেট হতে নজর সরিয়ে তৃতিকার দিকে ফিরে তাকায়। দুজনের চোখাচোখিতে তৃতিকা চমকায়। তৃতিকার এহেন ভাবগতিকে আধির বিস্তৃত মুচকি হাসে এবং তৃতিকার উদ্দেশ্যে মৃদু হেসে বলে, দ্রুত খেয়ে নিন মিস তেতকা। নিমিষেই তৃতিকার ধ্যান ভাঙে। অন্যদিকে আধির আবারও তার উদ্দেশ্যে বলে, সরি না বলে ধন্যবাদ দিলে খুশি হতাম। তৃতিকার আবারও স্তব্ধ চাহনিতে আধিরের দিকে তাকায়। আধির নিজের মতো খেয়েই চলেছে, অথচ তার খেতেই ইচ্ছে হচ্ছে না। তৃতিকার খানিকটা সময় নিয়ে আওড়ায়, ধন্যবাদ। নিমিষে আধির মুখ তুলে তৃতিকার দিকে চেয়ে বিস্তৃত মুচকি হেসে বলল, আরে মিস তেতকা, ধন্যবাদের কি প্রয়োজন, এটা তো আমার কর্তব্য। আধিরের আচমকা গিরগিটের মতো রং বদলাতে দেখে তৃতিকা চমকায়, মনে মনে দাঁতে দাঁত চেপে আওড়ায়, কি বজ্জাত লোক। পুনরায় দুজনের মাঝে পিনপতন নীরবতা জমে। আধিরের খাওয়া প্রায় শেষ, তবে সে তৃতিকার দিকে তাকাতেই তার কপাল কুঁচকে যায়। কি হলো, খাবার খাচ্ছ না কেন, ভালো লাগছে না? আধিরের কথার উত্তরে তৃতিকা কি বলবে বুঝে উঠতে পারছে না। খাবার ভালো হলেও তার রুচি হচ্ছে না।
পেটে খিদে থাকলেও খাবারের প্রতি তার ন্যূনতম আগ্রহ নেই। তৃতিকা মিথ্যে খাওয়ার ভঙ্গিতে এক টুকরো ব্রেড মুখে দিয়ে আওড়ায়, না না, খাবার ভালো, কিন্তু আমার আর খেতে ইচ্ছে করছে না। তৃতিকার কথা শুনে আধীরের কপালের ভাঁজ আরও তীব্র হলো। সে শান্ত গম্ভীর দৃষ্টিতে তৃতিকার দিকে তাকিয়ে রইল। হঠাৎ আধীরের এহেন ভাবগাম্ভীর্যে তৃতিকা বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। লোকটা হঠাৎ বারংবার নিজের মতিগতি পরিবর্তন কেন করছে? এরই মধ্যে আধীর রায়ান কিছু না বলে আচমকা নিজের পা দিয়ে তৃতিকার চেয়ারের পায়া ধরে টান দেয়। অমনি তৃতিকা আকস্মাৎ খানিকটা ঘুরে সোজাসুজি আধীরের মুখোমুখি হয়। আধীর তাকে কিছু বলার সুযোগ না দিয়েই হঠাৎ তৃতিকার প্লেটটা হাতে তুলে নিয়ে নিজের হাতেই খাবার তুলে তৃতিকার মুখের কাছে ধরে। তৃতিকা আধীরের শীতল তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে কিঞ্চিৎ ঢোক গিলে আওড়ায়। বলছিলাম, তৃতিকার কথায় বাধা সেধে আধীর গাম্ভীর স্বরে বলল, হ্যাঁ, হা করো, আমি নিজ হাতেই খেয়ে নিচ্ছি। তৃতিকা ইতস্তত ভঙ্গিতে এহেন কথা বললেও আধীর তার ভাবগাম্ভীর্যতা বজায় রেখে বলল, এতক্ষণ সময় দিয়েছিলাম, খাওনি, এখন আমি খাইয়ে দেব, একটা কথাও বলবে না। তৃতিকা আর কিছু বলতে পারে না। তীব্র সংকোচের সাথেই সে মুখ খোলে। আধীরও সবটা খাবার খাইয়ে দিয়েই ক্ষান্ত হয়। এর মাঝে সে একবারও তৃতিকার সাথে কোনো কথাও বলে না। তৃতিকাও আর কিছু বলার সাহস পায় না। এদিকে খাবার শেষ হতেই আধীর তাকে এক গ্লাস ফ্রুট জুস হাতে ধরিয়ে দিয়ে বলল, খাবারগুলো একটু অস্বাদু হতে পারে, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। এই বলেই সে উঠে দাঁড়ায়। এদিকে তৃতিকা আধীরের কর্তৃত্বপরায়ণ আচরণে একটা কথা না বাড়িয়ে সম্পূর্ণ জুস এক নিমিষেই খেয়ে ফেলে। তার খাওয়া শেষ হতেই গম্ভীর আধীর বিস্তৃত হেসে তৃতিকার মাথায় চুলগুলো হালকা এলোমেলো করে দিয়ে বলল, দ্যাটস মাই গার্ল। কখনো গম্ভীর, আবার কখনো অদ্ভুত স্বাভাবিক। তৃতিকা বেশ অবাক হয় আধীরের এমন কার্যকলাপে। তবে এটা ভালো ব্যাপার যে তাকে এই অচেনা অজানা জায়গায় একা থাকতে হবে না। যতই আধীর তার জন্য বিষাক্ত হোক না কেন, হুট করে নিজের বাসা থাকার পরও এখানে থাকার তো কোনো মানে হয় না। আধীর এই বলেই চলে যেতে নেবে, এরই মধ্যে আচমকা তৃতিকার নজর তার হাতের দিকে পড়ে। নিমিষেই তার কপাল কুঁচকে যায়। সে চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, এসব কি? আপনার হাতে কি হয়েছে? তৃতিকার কথা শুনে আধীর দাঁড়িয়ে পড়ে। নিজের হাতের দিকে তাকিয়ে দেখে ছিলে যাওয়া ছোট ছোট ক্ষতগুলো লাল হয়ে রয়েছে। রক্ত না পড়লেও ক্ষত স্পষ্ট। আধীর এক পলক তৃতিকাকে দেখে নিস্পৃহে বলল, ও কিছু না, ঠিক। এই বলেই সে হাত সরিয়ে নিতে নিয়েছিল, কিন্তু আচমকা তৃতিকা তার হাত টেনে ধরে। মাথা উঁচিয়ে তির্যক দৃষ্টিতে একবার আধীরকে দেখে নিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে কোনো মেডিসিন লাগাননি। আপনি এতটা বেখেয়ালি মানুষ তা আমার জানা ছিল না। আধীর সত্যিই হাতে কোনো মেডিসিন লাগায়নি। তার মতে এসব এমনিতেই ঠিক হয়ে যাবে। যথারীতি সে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। অন্যদিকে চেয়ারে বসে থাকা তৃতিকা মাথা উঁচিয়ে পুনরায় আধীরের দিকে তাকাতেই দেখে সে তাদের হাতের দিকে চেয়ে রয়েছে, এবং তৃতিকা তাকাতেই দুজনের এক প্রকার চোখাচোখি হয়। নিমিষেই তৃতিকা আধীরের হাতটা ছিটকে দূরে সরিয়ে দেয়। এতে আধীর খানিকটা রুক্ষ হাসে। অন্যদিকে তৃতিকা চেয়ার হাতে উঠে দাঁড়িয়েছে। দ্রুত মুখ ঘুরিয়ে চলে যেতে যেতেই পেছনে থেকে যাওয়া আধীরের উদ্দেশ্য বলে, মেডিসিন লাগিয়ে নিবেন, ভেবে দেখব। আধীর হাত হতে এমন এক উত্তর আসবে তা তৃতিকা মোটেও আশা করেনি। সে
তড়িৎ পেছনে ফিরে কপাল কুঁচকে বলল, ভাবাভাবি পরে হবে, আমি যা বলেছি তাই করবেন। আর যদি না করি? এবার তৃতিকা বেশ অবাক হলো। প্রতিবার তার এমন নির্লিপ্ততায় সে কি বোঝাতে চাইছে? তৃতিকা আধীরের শান্ত গম্ভীর চেহারাটার দিকে একবার চেয়ে বলল, তাহলে আমিও আর কখনো আপনার কথা শুনব না। আধীর এবার মৃদুস্বরে হেসে ফেলল। তাহলে আবার বিপদে পড়বেন মিস তেতকা। তৃতিকাও এবার বেশ ভাব নিয়ে বলল, তাতে কি, আপনি আছেন তো আলিবাবা হাতেম তাইয়ের মতো আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। শুনতে তিতিকার কথায় শুরুতে আধীর বেশ খুশি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যা বলল তাতে নিমিষেই তার চোখ মুখ কুঁচকে যায়। কিছু বলতে চেয়েও আর বলল না, শুধু সামনের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে আওড়ায়, পাকনি। আধীর তৃতিকাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। এদিকে আধীর চলে যেতে তৃতিকা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতর প্রবেশ করে। অতঃপর বিধ্বস্ত মনে পা বাড়ায় দোতলার উদ্দেশ্যে। মাথার মধ্যে এখনো সেই সব চিন্তাভাবনাগুলো ঘুরপাক খাচ্ছে। চেয়েও কেমন যেন সহজে বিষয়গুলো হতে বেরিয়ে আসতে পারছে না। তার পুরো জীবনে সে এই প্রথমবার এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছে সে। যথারীতি এই ট্রামা হতে সে যে কেউ সহজে বেরিয়ে আসতেও পারবে না। আধীর তার সাথে খুনসুটিমূলক আচরণ করে স্বাভাবিক রাখতে চাইলেও পরক্ষণেই সে আবার একই ঘটনায় আটকে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে নিজের ঘরের দরজার সামনে দাঁড়াতেই সে চমকে ওঠে। তার ঘরের তালা খোলা আর ভেতর হতে লাগানো। যতদূর মনে পড়ে সে তো দরজায় তালা লাগিয়েই গিয়েছিল, আর চাবিও তো তারই কাছে। আধীর ঘটনাস্থল হতে তার ব্যাগটাও নিয়ে এসেছিল। তাহলে তার ঘরের ভেতরে কে? এমন সময় হঠাৎই তার মনে পড়ল তার বাসার তালার এক্সট্রা চাবি হয়তো বাড়িওয়ালার কাছেও রয়েছে। তৃতিকা ভেবে পাচ্ছে না তার একদিনের অনুপস্থিতিতে বাড়িওয়ালার কেউ কি তার ঘরে প্রবেশ করেছে। তৃতিকা আর ভাবতে পারল না। এমনিতেই শরীরটা ভালো লাগছে না, তার মধ্যে এসব উটকো ঝামেলা। তৃতিকা কিছুটা সন্দিহান হয়ে দরজায় শব্দ করে। কয়েকবার শব্দ করেও কোনো সাড়া শব্দ না পেলেও কিছুক্ষণের মধ্যেই আচমকা এক মধ্যবয়স্ক নারী বেরিয়ে আসে, যাকে দেখা মাত্রই তৃতিকা বিস্ময়ে চমকে ওঠে। তৃতিকার সামনে গোলগাল চেহারার শাড়ি পরা এক মধ্যবয়স্ক নারী তথা তার বড় কাকিমা দাঁড়িয়ে। তৃতিকা যেন নিজেকে বিশ্বাসই করতে পারছে না তার কাকিমা তার সামনে দাঁড়িয়ে। তৃতিকা বিস্ময়ে তার উদ্দেশ্যে আওড়ায়, কাকিমা তুমি? তৃতিকার বড় কাকিমা তথা আসিফের মা আমিনার সাথে তার শেষবার কথা হয়েছিল সেই নিস্তব্ধ রাতে, যেখানে আমিনা তাকে অকথ্য ভাষায় নানান গালিগালাজ করে। এরপর তৃতিকা তার সাথে যোগাযোগ করতে চেয়েও পারেনি। এদিকে আমিনা বেশ গাম্ভীর্যের সহিত তৃতিকাকে চেয়ে চেয়ে দেখছে। তৃতিকার এমন নিস্তেজ শরীরের ভাব ভঙ্গি দেখে তার কপালে ভাঁজ দৃঢ় হয়। সে তৃতিকাকে সন্ধিহান নজরে খুঁটিয়ে দেখতে দেখতেই বলল, কোথায় ছিলি তুই? তৃতিকা জবাব দিতে গিয়ে থমকায়। তার কাকিমার চেহারার ভাবগতিক তেমন সুবিধার ঠেকছে না। সে কি তাকে সত্যিটা বলে দেবে? অবশ্য এই মুহূর্তে গতকালের ঘটনা বলে আমিনাকে দুশ্চিন্তায় ফেলে দেওয়াটা ঠিক হবে না। এসব না হয় পরেও ধীরে সুস্থে তাকে জানানো যাবে। তৃতিকার এভাবে একটানা দাঁড়িয়ে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে। শরীর কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। সে নিজের শারীরিক দুর্বলতা আমিনাকে বুঝতে না দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে। অন্যদিকে আমিনার সন্দেহ যেন ততই তীব্র হয়। কাকিমা তুমি কখন এসেছো? ঘরের চাবি কিভাবে পেলে? বাড়িওয়ালার কাছ থেকে নিয়েছো? আমিনা বেশ রুক্ষ স্বরে বলল, বাড়িওয়ালার কাছ থেকে নিছি। ঘরের মেয়ে সারা রাত বাড়ি আসে না। আমি তো আর চাইলেই রাস্তায় গিয়ে থাকতে পারি না, তাই না? আমিনার কথায় তৃতিকা বেশ অবাক হয়। সে তো
ভাবছে আমিনা আজ সকালে এসেছে, কিন্তু তার কথাবার্তায় তো অন্য কিছু মনে হচ্ছে। কৃতিকা কপাল কুঁচকে বলল, মানে তুমি কি গতকালই এসেছো? কই, আমাকে তো একবারও বলনি। আমিনা এবার যেন আরও একটু কিছু বলার সুযোগ পেয়ে যায়। সে বেশ রুক্ষ স্বরেই বলতে লাগলো, কি বলবো তোমাকে? ফোন কোথায় তোমার? কতবার ফোন করছিলাম? তোমার হুঁশ আছে? শুধু আমি একা না, আসিফ পর্যন্ত তোমাকে হিসেব ছাড়া কল করেছে। আমি তো ওর সাথে গতকাল সন্ধ্যায় এসেছি। তোমার খোঁজ খবর না পেয়ে আসিফ আমাকে ওর সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে থেকে গেলাম। শুনলাম তোমার ঘরের আলাদা চাবি নাকি বাড়িওয়ালার কাছেও আছে। তাহলে না থেকে যায় কি করে? আমারও তো দেখার ইচ্ছে আছে। শহরে এসে মেয়ে আমার কত রাত পর্যন্ত বাহিরে কাটায়, কিন্তু এখন তো দেখছি মেয়ের অনেক উন্নতি হয়েছে, ভার্সিটিতে পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে, তাই সারা রাতেও বাড়ি ফেরে না। আমিনার তীক্ষ্ণ ও তাচ্ছিল্য স্বরূপ কথাবার্তায় তৃতিকা বেশ ঘাবড়ে যায়। এই মুহূর্তে সে তাকে কি বলবে? আধিরের কথা বলবে, নাকি গতকালের ঘটনা? সব মিলিয়ে নিমিষেই সে অস্থির হয়ে ওঠে। ফলাফলস্বরূপ অসুস্থ শরীরের ভারসাম্য রাখায় তার দায় হয়ে যায়। কাকিমা, আমরা না হয় ভেতরে গিয়ে কথা বলি। তৃতিকা বেশ অসুস্থ বোধ করছে বিধায় এই বলেই সে আমিনাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু আমিনা তাকে বাধা দিয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরে এবং কৃতিকাকে অদ্ভুত নজরে পর্যবেক্ষণ করে দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলে, এই মেয়ে, আমার কথার উত্তর দে আগে। সারা রাত কোথায় ছিলি তুই? কার সাথে ছিলি? এই শহরে তো তোর এমন পরিচিত কেউ নেই যে যার বাড়িতে গিয়ে তুই রাত পার করে আসবি। তাহলে বল, কোথায় ছিলি? হুট করে এমন প্রশ্নের সম্মুখীন হয়ে তৃতিকা আরও বেশি ঘাবড়ে যায়। সে ঠোঁট ভিজিয়ে কিছু একটা বলতে নেবে, তার আগেই আনিম আমিনা এগিয়ে আসে, তার গায়ে গলায় অদ্ভুতভাবে হাত দিয়ে পরীক্ষণ করে বলতে লাগলো, তোর শরীর এমন দেখা যায় কেন? সত্যি করে বল, কার সাথে ছিলি তুই? মাগি, সত্যি কইরা ক, কার সাথে রাত কাটাইয়া আইসোস? তোর শরীর এমন দেখা যায় কেন? সত্যি করে বল, কার সাথে ছিলি তুই? মাগি, সত্যি কইরা ক, কার সাথে রাত কাটাইয়া আইসোস? আমিনার কথা শুনে তৃতিকা বিস্ময়ের নজরে তাকায়। নিজের বড় কাকিমার এমন অভিব্যক্তিতে সে সম্পূর্ণ হতভম্ব। নিমিষেই তার বুক ভার হয়ে আসে, চোখ জোড়ায় জল চিকচিক করে। তৃতিকা কিছু বলতে নেবে, তার আগে আমিনা আবারও কৃতিকার বাহু শক্ত করে চেপে ধরে, মুখের কাছে মুখ এনে চাপা স্বরে হিসিয়ে আওড়ায়, কি হলো, কথা বলছিস না কেন? নষ্ট হয়ে গেছোস? চাকরির নামে ভেড়াগোর বিছানায় শুয়ে থাকোস? তৃতিকা এবার ঠোঁট চেপে নিমিষেই ফুপিয়ে কেঁদে উঠল। আমিনা আরও কিছু বলবে, তার পূর্বে তৃতিকা ঠোঁট চেপে কান্না থামিয়ে বলল, কাকিমা, এসব কি বলছো? তুমি আমাকে এমন মেয়ে ভাবো? তাহলে তোর বলতে কিসের সমস্যা? শরীরের হাল এমন কেন? আমার তো কিছু সুবিধার ঠেকছে না। তৃতিকা নিজেকে দৃঢ় করে, এই মুহূর্তে আধিরের কথা বলা সম্ভব না। আমিনা তার কথা না শুনে বুঝেই যা তার রিয়াক্ট করতে পারে। তবে সে কি এখন মিথ্যা বলবে? না বলেও তো উপায় নেই। অন্যদিকে তৃতিকা আবারও চুপ হয়ে গিয়েছে দেখে আনিমা আমিনা আবারও তৃতিকার উদ্দেশ্যে বলল, কি হলো আবার চুপ হয়ে? আমি জারার বাড়িতে ছিলাম। আমিনার কথার মাঝেই আচমকা তৃতিকা এই কথা বলে ফেলল। মাথা কাজ করছে না, কি ছেড়ে কি বলবে। অন্যদিকে আমিনা সন্দিহান স্বরে বলল, যারা আবার কেডা? আমার অফিসের কলিগ। আমি যেখানে কাজ করি যারাও সেখানে কাজ করে। ওর বাড়িতে দাওয়াত দিয়েছিল, তাই গিয়েছিলাম। কৃতিকা একথা বলতে না বলতে আচমকা ফুঁপিয়ে কেঁদে ওঠে। এবার যেন আমিনার হুঁশ
ফেরে। সে নিজের ভুল বুঝতে পেরে নিমিষেই নমনীয় আচরণ প্রদর্শন করে। তৃতিকাকে দুহাতে আগলে জড়িয়ে বলে, মাফ কইরা দে মা, সারাটা জীবন তোরে চোখের সামনে বড় করছি আমি। মাইয়া মানুষ হয়ে সারা রাত বাড়িতে ফিরিস নাই, মাথায় হুঁশ ছিল না? একথা আগে কইলেই তো হইতো। তৃতিকার আর বলার কিছু নেই। সে মিথ্যে বলেও যেন ফেঁসে গিয়েছে। এখানে জারার পরিবর্তে সিমরানের কথা বললেই বেশ ভালো হতো। না জানি এটা নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলায় পড়তে হয়। সকাল সকাল নিজ ঘরে এসে তৃতিকা বেশ কড়া এক ঘুম দিয়েছিল। ক্লান্ত শরীরে আজ আর কিছু করার মতো শক্তি নেই। অন্যদিকে আমিনা তার বেশ খেয়াল রাখছে। ঘর গুছিয়ে পরিষ্কার করা, দুপুরের রান্না বান্না, তৃতিকা খেতে না চাইলে জোর করিয়ে খাওয়ানো, সব মিলিয়ে তার আদর যত্নের কমতি নেই। এছাড়া নিজের ভুলে সে নিজেও বেশ বিরক্ত। মেয়েটার কথা না শুনেই মুখের ওপর কত বড় কথাটাই না বলে ফেলেছে। অথচ মেয়ে তার একা একা থেকে না খেয়ে শরীরের 12টা বাজিয়েছে। আর সে কিনা এত জঘন্য রকমের সন্দেহ করেছে তার প্রতি। এ নিয়ে অবশ্য সে তৃতিকার কাছে অনেকবার মাফও চেয়েছে, এখনো বা কেঁদেও ফেলেছে কখনো বা কেঁদেও ফেলেছে। তৃতিকা এসব ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি। যা হওয়ার হয়েছে। তার নিজের বড় মাই তো। তার বড় মা একমাত্র ব্যক্তি যে তাকে মানুষ করতে গিয়ে নিজের জীবনের অনেক কিছুই স্যাক্রিফাইস করেছে। তার নিজের বড় কাকা তথা আমিনা তার স্বামীর সাথেও তৃতিকাকে নিয়ে বিরোধিতা করেছে। এছাড়া পুরো তালুকদার পরিবারের বাকি লোকজন তো রয়েছেই। শুধুমাত্র তৃতিকার জন্য আমিনার আজ সবার সাথে মন্দ সম্পর্ক গড়ে উঠেছে। এটা সত্যি যে আমিনার বিশেষ এক নজর তৃতিকার প্রাপ্য সম্পত্তির দিকে, কিন্তু এর পাশাপাশি এটাও সত্য যে সে তৃতিকাকে মেয়ের মতোই ভালোবাসে, যদিও সে ভালোবাসার ধরনটা অনেক বেশি ভিন্ন, একই সাথে অনেক বেশি ধোঁয়াশাময় নিবেশিত। তৃতিকার শারীরিক দুর্বলতা দেখে আমিনার বাড়ি হতে নিয়ে আসা নানান বাজার সদাই দিয়েই রান্নাবান্না শুরু করে। দুপুরে বেশ ভালোমন্দ রান্না করে তৃতিকাকে খাওয়ানোর পর সে ক্ষান্ত হয়। একই সাথে বিকেলের দিকে আসিফ আসে বাড়িতে। আমিনার মন ছটফট করছিল দুইজনকে একসাথে বসিয়ে কিছু বিশেষ আলাপ আলোচনা করতে, কিন্তু কোনো মতেই সঠিক সুযোগ খুঁজে পাচ্ছিল না। শেষমেশ আমিনা আসিফকে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বাজারে যেতে বলে এবং একই সাথে তৃতিকাও আসিফের সাথে পাঠায়। উদ্দেশ্য, তারা দুজন একসাথে একটু সময় কাটাবে আর সেও বসে বসে নিজের কথাবার্তাগুলো গুছিয়ে নেবে। তৃতিকার যে হাল তাতে এমন জরাজীর্ণ বাড়িতে বেশি দিন থাকতে দেওয়া যায় না। এবার দুজনের বিয়ে দিয়ে একটা ছোট্ট সংসার গড়া উচিত। দুজনেই সুখে শান্তিতে থাকবে। আমিনার চিন্তাধারা কিছুটা ভিন্ন। সে তৃতিকার সম্পত্তিতে নজর দিয়েছে নিজের জন্য নয়, বরং তার ছেলের জন্য, একই সাথে তৃতিকার জন্য। বিষয়টা এমন যে সে তৃতিকাকে যথেষ্ট ভালোবাসলেও ছেলে তার একটু বেশি প্রিয়। আবার ধরতে নিলে দুজনেই তার কাছে সমান। মূল কথা, বিয়ের পর তৃতিকা আর আসিফ দুজনে যেন সুখে থাকে। আবার তৃতিকার সম্পত্তিও যেন হাতছাড়া না হয়। সম্পত্তি তৃতিকার কাছেও থাকবে, কিন্তু আসিফও তার স্বামী হিসাবে ভোগ করবে। তৃতিকা আর আসিফ বাজারে গিয়েছে। অন্যদিকে বাড়িতে বসে টুকটাক কাজে ব্যস্ত আমিনা। বাহিরের আবহাওয়া দেখে তার চিন্তা হচ্ছে। ঘন কালো মেঘ জমেছে এই বিকেলবেলায়। যে কোনো সময় অঝোরে বৃষ্টি নামতে পারে। এরই মধ্যে আচমকা দরজায় শব্দ হলো। আমিনা ভাবল আসিফ আর তৃতিকা হয়তো এসে পড়েছে। এই ভাবনায় সে কিছুটা খুশিও হলো, কিন্তু দরজা খুলতেই সে থমকে যায়। তৃতিকা কিংবা আসিফ আসেনি, এসেছে এক বলিষ্ঠ দেহের, গম্ভীর মুখ, সুদর্শন পুরুষ। পরনে স্যুট বুট টাই, ফর্সা চেহারায় বেশ গাম্ভীর্যতা। আমিনা বেশ অবাক হয়ে তার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম, আপনি কেডা?
আপনারে তো ঠিক চিনলাম না। আধির বেশ অবাক হয়ে আমিনাকে দেখছে। তৃতিকার বাসায় এটাকে, আবার চেহারাটা খানিক পরিচিতও মনে হচ্ছে। আধিরের চোখ মুখ কুঁচকে যায় নিমিষেই। সে নিরেট স্বরে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, আমি আধির রেহান চৌধুরী। অনুগ্রহ করে তৃতিকাকে ডেকে দিবেন প্লিজ। আধির শুরুতেই এর চেয়ে বেশি বলল না। ইনি কে তা তৃতিকার কাছ থেকেই জানা যাবে। অন্যদিকে এক বেগানা পুরুষকে হঠাৎ তৃতিকার নাম ধরে ডাকাডাকি করতে দেখে আমিনার চোখ মুখ কুঁচকে যায়। যদিও তার মন বলছে আধিরকে সে কোথাও না কোথাও দেখেছে। সে কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, তৃতিকা তো নাই। আমি ওর বড় কাকিমা। কিন্তু আপনি তৃতিকার কি হন? আমিনার সন্দিহান দৃষ্টিভঙ্গি আধিরের কাছে স্পষ্ট। তবে নিজেকে তৃতিকার বড় কাকিমা বলে পরিচয় দেওয়ায় আধিরের আশ্বস্ত হলো, কিন্তু নিজের বিষয়ে অতিরিক্ত না জানিয়েই বলল, আমি তৃতিকার অফিসের বস। ওকে একটু ডেকে দিলে উপকৃত হব, আমার ওর সাথে আর্জেন্ট কিছু কথা আছে। আমিনা পুরোপুরি আধিরের কথা বুঝতে পারল না, তবে এইটুকু বুঝলো আধির বড় মাপের কেউ, আর যেহেতু অফিস নিয়ে বলেছে তাই আর সে আধিরকে ভিন্ন কোনো নজরে সন্দেহ করল না। এমনিতেই সকালবেলায় সন্দেহের বশে মেয়েটার মন ভেঙে দিয়েছে, এই ভাবনায় সে কিছুটা জোরপূর্বক মৃদু হেসে ইতস্তত ভঙ্গিতে বলল, তৃতিকা তো আসিফের সাথে বাজারে গেছে, আইসা পড়বনি খানিক বাদে, আপনি ঘরে আইসা বসেন। এই বলে আমিনা দরজা হতে সরে জায়গা ছেড়ে দিতেই আধির আচমকা তার তীক্ষ্ণ প্রশ্নে আমিনাকে আটকায়। আমিনার কথা শেষ হতে না হতে আধির প্রচণ্ড নিরেট স্বরে বলে ওঠে, আসিফকে? আধিরের অভিব্যক্তিতে আমিনা থমকায়, পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে কিছু একটা ভেবে নিয়ে মৃদু হেসে ইতস্তত ভঙ্গিতে বলতে লাগলো, আসিফ আমার একমাত্র ছেলে, আর খুব তাড়াতাড়ি আসিফ আর তৃতিকার বিয়ে দেবে। তৃতিকার বাপ মা ছোটবেলায় মারা গেছে, তারপর থেকে আমি ওকে মেয়ের মতোই পালছি। মায়াটাকে দূরে বিয়ে শাদি দিতে কষ্ট লাগবো, তাই নিজের পোলার সাথে বিয়ে দিয়ে নিজের কাছেই রাখবো। এই শহরে মায়া মানুষ একা একা কেমনে থাকবে? এমনি কন। এই জন্যই, যদিও এটা আমার বহুকাল পুরানা ইচ্ছা। আমিনা কথা শেষ করেই প্রফুল্লিত চিত্তে মৃদু হাসতে লাগলো, যদিও তার এসব বলার উদ্দেশ্যটা খানিক ভিন্ন। কেননা সে এসব কথা বলার পর কিছুক্ষণের জন্য থেমে পরক্ষণেই আবার বলতে লাগলো, বলছিলাম যে আমার মাইয়াটা তো আপনার অফিসে কাম করে, তা ওরে কিছু দিন ছুটি দেওয়া যায় না? ও মেলা অসুস্থ হয়ে গেছে, আবার আমিও চাচ্ছি তাড়াতাড়ি বিয়েটাও দিয়ে দেই। হ, আমি জানি শহরের অফিসে এত সহজে ছুটি পাওয়া যায় না, আমার আসিফও পায় না, কিন্তু তৃতিকাকে যদি। এই বলেই সে থেমে যায়। অন্যদিকে আধির স্তব্ধ মূর্তির ন্যায় চুপচাপ দাঁড়িয়ে। পুরো সময়টাই সে এভাবেই চুপ থাকে, যেন তার বলার মতো কিছুই নেই। এদিকে আমিনা তার জবাব শুনতে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। আধির কিছুটা সময় নিয়ে গম্ভীর সুরে বলল, কতদিনের ছুটি চাই? বিয়া শাদির ব্যাপার তো, গ্রামেও যাইতে হইব, 1 মাস হইলে ভালো হয়। আধির নির্লিপ্ত স্বরে জবাব দেয়, ঠিক আছে, ওনাকে বলে দেবেন যেন সে অফিসে এসে বিষয়টা নিয়ে অফিসিয়ালি কথা বলে। আধিরের এহেন কথায় আমিনা বেশ খুশি হয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। তৃতিকা আসলে আমি ওকে আপনার সম্পর্কে জানিয়ে দেবনি, আর আমার ছেলে মেয়ে দুইটার জন্য দোয়া করবেন, ওরা যেন সুখী হয়। আধির অদ্ভুতভাবে মৃদু হেসে বলল, জি। এই বলেই সে বাড়ি হতে বেরিয়ে পড়ল। আমিনা থাকে কয়েকবার ঘরে আমিনা তাকে কয়েকবার ঘরে আসতে বললেও সে নির্বিকারে তা নাকচ করে দেয়। আধিরের ভাবগতিক বেশ অদ্ভুত। সে অদ্ভুত গাম্ভীর্যের সাথে বাড়ি হতে বেরিয়ে এক পলক আকাশের দিকে তাকায়। সম্পূর্ণ আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে, চারপাশে ঝড়ো শীতল বাতাস বইছে, এরই মাঝে এক ফোঁটা জল
বিস্তীর্ণ আকাশ হতে টপ করে আধিরের চোখের কোণায় পড়ে। খানিকটা সময় নিয়ে সে কিছু একটা ভেবে তির্যক হাসে। পরক্ষণেই আবার মাথা নামিয়ে এগিয়ে যায় গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নিজস্ব বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নিজস্ব গাড়ির দিকে। আধির গাড়িতে উঠেই সবার আগে তৃতিকাকে কল করে। তৃতিকা ফোন তোলে না। একের পর এক কল করার পরও তা শুধু রিং হতে থাকে, কিন্তু কেউ রিসিভ করে না। আধির গাড়ি স্টার্ট করে ভারী শ্বাস ফেলে। তৃতিকাকে নেওয়ার জন্য সে দুপুরের আগেই চলে আসতো, কিন্তু মিটিং সহ আরও কিছু প্রয়োজনে তার দেরি হয়ে যায়। তবে সে কাজ শেষ হওয়া মাত্রই তৃতিকাকে ফোন করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। সে এতে বেশ কিছুটা অবাক হওয়ার পাশাপাশি তৃতিকাকে নিয়ে চিন্তিতও হয়। অতঃপর সুযোগ পেতেই সোজা এখানে চলে আসে, কিন্তু এখানে এসে সে এমন কিছুর সম্মুখীন হবে তা আধির কল্পনাও করেনি। আধির ভারী শ্বাস ফেলে চোয়াল শক্ত করে, অতঃপর একটানে গাড়ি নিয়ে চলে যায় এখানকার লোকাল বাজারের দিকে। বৃষ্টির মাঝে কাদামাখা এক অদ্ভুত জায়গায় প্রবেশ করে আছে। এদিকে বৃষ্টির বেগ ক্রমশই বাড়ছে, অন্যদিকে আধির অদ্ভুত এক গাম্ভীর্যে নিজেকে বেষ্টিত করছে। তবে আধিরের গাড়িতে বরাবরের মতো তার ছাতাও রয়েছে, অথচ এমন আবহের মাঝেও আধির ছাতা ছাড়াই গাড়ি হতে বেরিয়ে পড়ে। রাস্তার দুধারে অসংখ্য দোকান, সবজি বাজার হতে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা শপিং মার্কেট, সবটাই এখানে মিলেমিশে একাকার। মানুষজন যে যার মতো রাস্তা হতে সরে বিভিন্ন দোকানপাটের নিচে আশ্রয় নিয়েছে, অথচ সবাইকে এক প্রকার অবাক করে দিয়ে আধির ভিজতে ভিজতে বাজারের মধ্যস্থানে এসে দাঁড়ায়। এমন লোকাল বাজারে চার চাকা গাড়ি হতে ফর্মাল ড্রেসে কাউকে বের হতে দেখে অনেকেই নজর তার দিকে পড়ে, কিন্তু হঠাৎ তাকে এভাবে ভিজতে দেখে অনেকেই অবাক হয়। সকলেই বেশ আগ্রহ নিয়ে নিজ নিজ স্থান হতে তাকে দেখতে থাকে, অথচ আশেপাশের কোনো কিছুতে আধিরের নজর নেই। বৃষ্টিতে ভিজে জলে টইটুম্বুর হওয়া আধির রায়ানের শান্ত গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টি এখন শুধু একজনকেই খুঁজছে। আর একটা সময় সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখাও পেয়ে যায়। দূরের একটি কসমেটিক্স দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে তৃতিকা। পাশেই এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে। বৃষ্টির পানি ছাউনি বেয়ে তার গায়ে লাগছে বিধায় পাশে দাঁড়িয়ে থাকা সে সুপুরুষ তার হাত টেনে দোকানের ভেতরে নিয়ে যায়, যার সবটাই দূর হতে স্পষ্ট দৃষ্টিতে দেখে আধির। নিমিষেই তার চোয়াল শক্ত হয়, হাতের মুষ্টি দৃঢ় হয়। সে দ্রুত হতেই দোকানের ভেতর থাকা তৃতিকার ভাবগতির পর্যবেক্ষণ করছে। কিছুটা সময় এভাবেই স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকার পর সে তৃতিকার নাম্বারে কল করে। অতঃপর ফোনটা কানের কাছে দৃঢ়তার সহিত চেপে ধরে, অথচ তার দৃষ্টি একেবারের জন্য তৃতিকা হতে সরে না। এদিকে তৃতিকা এবারও ফোন তোলে না। চারপাশের বৃষ্টির শব্দ তীব্র বিধায় আধির নিজেকে শান্ত রেখে আবারও ফোন করে। এবারও শুধু রিং হয়, কিন্তু তৃতিকাকে ফোন তুলতে দেখা যায় না। আধির তৃতীয়বারের মতো আবারও তৃতিকাকে ফোন করে। এবার অবশ্য আধির খেয়াল করলো তৃতিকা তার ব্যাগ হতে ফোনটা বের করেছে, যা দেখে সে কিছুটা স্বস্তিতে ভারী শ্বাস ফেলে। কিন্তু যখনই দেখে তৃতিকা তার কলটা রিসিভ না করে উল্টো কেটে দিয়ে ফোন পুনরায় ব্যাগে ঢুকিয়েছে, সেই মুহূর্তটা নিজ চোখে দেখে আধির যেন বিস্ময়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। নিমিষেই তার চোয়াল শক্ত হয়। কানের কাছে দৃঢ় হাতে চেপে রাখা ফোনটা সে আরও দৃঢ়ভাবে চেপে ধরে। চোখে মুখে নির্লিপ্ততার ছাপ, অথচ ভেতরে যেন এক ভয়ানক ঝড় উঠেছে। আকাশের সব কালো মেঘগুলো যেন ঝোড়ো বৃষ্টি হয়ে শুধুমাত্র আধিরকেই সিক্ত করছে। জেল দিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখা চুলগুলো ভিজে এখন নুইয়ে কপালের উপর পড়েছে। তা হতে টপ টপ করে
পানি বেয়ে তার চোখসহ মুখের সর্বত্রে ভিজে যাচ্ছে। হাতে থাকা ফোনটাও অনবরত ভিজছে পানিতে। আশেপাশের অসংখ্য মানুষের নজর শুধু এখন তার দিকে, অথচ আধির বরাবরের মতো নির্বিকারই রয়ে গেল। একই সাথে দ্রুত হাতে তৃতিকার দিকে চেয়ে থাকতে থাকতেই দাঁতে দাঁত পিষে আধির চাপা স্বরে আওড়ায়, মিস তৃতিকা তালুকদার। প্রায় সন্ধ্যা নাগাদ তৃতিকা আর আসিফ বাড়ি ফিরে এসেছে। তৃতিকার শরীরটা সারাদিন খারাপ থাকলেও এখন অবশ্য বেশ ভালোই লাগছে। শেষমেশ কসমেটিক্স এর দোকানে দুজন বেশ হাসাহাসিও করেছে। সবশেষে বৃষ্টি কমে এলে আসিফ তাকে 2 প্লেট ফুচকাও খাইয়েছে। দুজনকে খুশিমনে বাড়ি ফিরতে দেখে আমিনা নিজেও অনেক খুশি হলো। যাক, আজ রাতেই সে আসল কথাটা দুজনকে জানিয়ে দেবে। আর যেহেতু তৃতিকার এখানে থাকার জন্য একটাই ঘর আছে, সেক্ষেত্রে আসিফ একটু পরই এখান থেকে চলে যাবে। আর আমিনা চাইছে তার আগেই দুজনের সাথে বিষয়টা সম্পর্কে সব কথা বলে ফেলতে। এদিকে তৃতিকা বাড়ি ফিরেই সবার আগে ফোনটা বের করলো। তার বাজে একটা স্বভাব আছে। এখানে আসার আগে তার নিজস্ব কোনো ফোন ছিল না, আর এখন ফোন থেকেও যেন কোনো লাভ নেই, কেননা সে নিজের সাথে সর্বদা ফোন রাখলেও তার বেশিরভাগ সময় সাইলেন্ট মুডে থাকে। আর আজ সারা দিন একে তো ঘুমিয়ে কাটিয়েছে, আবার ফোনটাও রাখেছে সাইলেন্ট মুডে। যথারীতি আধি শতবার ফোন করলেও সে কিছুই জানতো না। এছাড়া বাজারেও ঠিক একই ঘটনা ঘটেছে। শেষমেশ হুট করে তার মনে হয়েছিল হয়তো তার ফোন বাজছে, কিন্তু ফোন বের করলেও পাশে থাকা আসিফের বাধায় তাকে ফোনটা পুনরায় নিজের ব্যাগেই রাখতে হয়। আসিফ আর সে তখন কসমেটিক্স এর দোকানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করছিল, এবং তা আসিফের বিশেষ একজনের জন্য। তৃতিকা আজ আসিফের একটা গোপন কথা জেনেছে। আসিফ তাকে তার প্রিয়তমার সম্পর্কে তৃতিকাকে জানিয়েছে। এটা শুনে তৃতিকা তো শুরুতে বিশ্বাসই করতে পারছিল না। তার আসিফ ভাইয়ের মতো মানুষও কিনা রিলেশন করে। যদিও আসিফ তাকে মেয়েটার নাম, পরিচয়, সম্পর্ক কিংবা কোনো ছবি দেখায়নি, কিন্তু তৃতিকা এই বিষয়টা জেনে খুব খুশি হয়েছে। তার আসিফ ভাই সত্যিই একটা ভালো মানুষ, এবং আসিফের সেই প্রিয়তমার জন্যই মূলত তারা দুজন কসমেটিক্স এর দোকানে অনেকটা সময় কাটিয়েছে। আসিফের তো মেয়েদের পছন্দের বিষয়ে তেমন ধারণা নেই, তাই সুযোগ বুঝে সে তৃতিকাকে নিজের সাথে নিয়ে গিয়ে কাজে লাগিয়েছে। এছাড়া সে তৃতিকাকেও জোর করে টুকটাক নানান রকমের জিনিসপাতিও কিনে দিয়েছে। তৃতিকা এসব ভাবনা বাদ দিয়ে এবার কল লিস্টটা চেক করলো। নিমিষেই তার কপালে হাত পড়ল। আধির কম করে হলেও সারাদিনে 250 এর উপরে কল করেছে। তৃতিকা বিস্ময়ে মনে মনে আওড়ায়, হে খোদা, এ লোক এমন কেন? তবে তৃতিকা এক মুহূর্তেও দেরি না করে দ্রুত আধিরকে ফোন করে, কিন্তু দুর্ভাগ্যবশত কল রিং হলেও আধির কলটা রিসিভ করে না। তৃতিকা বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েই পুনরায় কল করে, কিন্তু এবারও সেই একই ঘটনা। নিমিষেই তৃতিকার কপাল কুঁচকে যায়। মনের মধ্যে হাজারটা দুশ্চিন্তা এসে ভিড় জমায়। আধির এতবার কল করেছে, আবার এখন কল ধরছেও না। তার আবার কিছু হয়ে যায়নি তো? তৃতিকা এবার যেন কিছুটা অস্থির হয়ে ওঠে। সে আধিরকে একের পর এক ফোন করেও কোনো লাভ হয় না। এদিকে আমিনা হঠাৎ তৃতিকাকে ফোন নিয়ে ব্যস্ত হতে দেখে বলল, তৃতিকা, তোরা যখন বাজারে ছিলি তখন তোর অফিসের এক স্যার আসছিল, বলল তোর সাথে কি দরকারি কথা আছে। আমিনার কথা শুনে তৃতিকার কপাল কুঁচকে যায়। সে আমিনার দিকে এগিয়ে গিয়ে বলল, কে এসেছিল বড়মা? আ আ মেলা সুন্দর করে লম্বা চওড়া একটা মানুষ, শার্ট প্যান্ট পরা, নামটা জানি কি বলল, আ আ আ আধির রায়ান চৌধুরী, এমনই কিছু মনে হয়।
আমিনার কথা তৃতিকার কাছে স্পষ্ট। আধির তার মানে বিকেলে এখানে এসেছিল, তাহলে এখন কেন ফোন তুলছে না? তোমাকে কিছু বলেছে সে? কি বলবো, খালি বলল তোর সাথে অফিসের ব্যাপারে কাজ আছে। আধিরের বিষয়টা নিয়ে তৃতিকা এখনো ভেবে চলেছে, লোকটা ফোন কেন তুলছে না? সে ফোন তুলতে পারেনি বলেই কি রাগ করে এমনটা করছে? তৃতিকা এসব ভাবনা চিন্তা নিয়েই খেতে বসেছে। শুধু সে একা নয়, তার সাথে আমিনা ও আসিফও রয়েছে। খাওয়া শেষ হলেই আসিফ চলে যাবে। এরই মধ্যে আচমকা আমিনা তার বহুদিনের স্বপ্ন তথা তাদের দুজনের বিয়ের সম্পর্কে আজ প্রথম আলোচনা আরম্ভ করে। খাবার খেতে খেতেই সে ইতস্তত ভঙ্গিতে বলে ওঠে, তোদের দুজনকে আমার একটা কথা বলার আছে। আমিনার কথা দুজনেই মনোযোগ দিয়ে শোনে। একত্রে বলে ওঠে, বলো মা। বলো বড় মা। সম্মতি পেয়ে আমিনা নিজের খাওয়ায় বিরতি টেনে বলতে লাগলো, আমি জানি না আজকে হঠাৎ আমার মুখে এসব কথা শুনে তোরা কি মনে করবি, কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন তোদের দুজনের বিয়ে দেওয়া। তৃতিকাকে আমি মেয়ের মতো পালছি, আমার কোনো মেয়ে নেই দেখে আমি ওরে মেয়ের মতোই ভালোবাসছি, কিন্তু মায়া মানুষের তো বয়স হলে বিয়ে দিতেই হইব। কিন্তু আমি চাই না তৃতিকা আমার থেকে দূরে চলে যাক। অন্যের ঘরে পাঠানোর চেয়ে আমি ওরে আসিফের সাথে বিয়ে দিয়ে নিজের ঘরেই রাখতে চাই। আমিনার এহেন কথা শুনে তৃতিকা ও আসিফ দুজনে স্তব্ধ। তারা বিস্মিত চাহনিতে আমিনাকে দেখতে থাকে। মাথায় যেন কাজ করছে না, আমিনা এসব কি বলছে? এরই মধ্যে তৃতিকা আমিনার উদ্দেশ্যে বিস্ময়ের সাথে বলে উঠল, বড় মা তুমি এসব কি বলছো? কেন রে, তোর কি আসিফকে? আনিমার কথায় আমিনার কথায় বাধা দিয়ে আসিফ খানিকটা জোর গলায় বলল, মা তুমি পাগল হয়ে গিয়েছো? কি সব বলছো এগুলো? তৃতিকা আমার বোন হয়, তোমার হুঁশ আছে? আমিনা ছেলের এমন রূপে কিছুটা ঘাবড়ে যায়। সে তো ভেবেছিল সব স্বাভাবিকভাবে মিটে যাবে। বোন হয় তাতে কি, নিজের বোন তো নয়। আসিফ তার মায়ের দিকে পুনরায় বিস্মিত চাহনিতে তাকায়। মাথা ঘুরছে তার এসব শুনে। সে ভারী শ্বাস ফেলে আওড়ায়, মা আমি জানি না তুমি কি সব স্বপ্ন দেখছো, তবে একটা কথা স্পষ্ট করে জেনে রাখো, এসব কোনোদিনও সম্ভব না। আমি না এবার আরো বেশি ঘাবড়ে যায়। ছেলে তার এমন আচরণ করছে কেন? কি হয়েছে বাপ? কেন সম্ভব না? তুই তোর মায়ের কথা শুনবি না? আমিনার এমন নমনীয়তায় আসিফ দীর্ঘশ্বাস ফেলে। নিজেকে স্বাভাবিক রেখে জোর গলায় বলে, এই কারণেই সম্ভব না, কারণ আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে শুধুমাত্র তাকেই করব। আর আমি কৃতিকাকে শুধুমাত্র নিজের বোন মনে করি। তাই তুমি যা চাইছো তা কখনোই সম্ভব না। নিমিষেই চারপাশের আবহাওয়া বদলে যায়। আসিফ কিনা অন্য কাউকে ভালোবাসে, তার পেটে ধরা ছেলে, অথচ সে কিছুই জানতো না। এ যেন অবিশ্বাস্য ব্যাপার। নিমিষেই দুজনের মাঝে নানান তর্ক বিতর্ক শুরু হয়। ছেলে আর মায়ের মাঝে এ যেন এক বিশাল সংঘর্ষ চলছে। অথচ তৃতিকা পাশে স্তব্ধ হয়ে বসে থাকে, শুধু নীরব দর্শকের ন্যায় ভূমিকা পালন করছে। এভাবেই এক কথায় দুই কথায় দুজনের মাঝে তুমুল কথা কাটাকাটি হয়। নিজের ছেলের হঠাৎ এমন উগ্র রূপ দেখে আমিনা সম্পূর্ণ হতভম্ব। শত বুঝিয়েও কোনো লাভ হয় না। উল্টো ঘটনা তখনই পুরোপুরি পাল্টে যায় যখন আমিনাকে আসিফ বলে সে যাকে ভালোবাসে সে শহরের মেয়ে হলেও দেখতে অনেক সুন্দরী, একই সাথে মোটামুটি বেশ বড়লোকের মেয়ে। ব্যাস, আসিফের এরূপ কথার ধরনেই আমিনা যেন নিমিষেই গলে যায়। তৃতিকাকে নিয়ে তার আফসোস থাকলেও সে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করে। রাত বেশি হতে না দিয়ে আসিফ নিজের মাকে কোনোমতে বুঝিয়ে বাড়ি থেকে চলে যেতেই বাদবাকি তৃতিকা বেশ ভালো মতো আমিনাকে বোঝাতে লাগলো। আমিনা শুরুতে কিছুটা কান্নাকাটি করলেও সে বুঝ মানে, তবে সবশেষে তৃতিকা শান্ত হতে পারে না। একসাথে এত সব নতুন বিস্ময়ে সে
এখন দিশেহারা, কখন কি হয়ে যাচ্ছে কিচ্ছু মাথায় আসছে না। তবে তৃতিকার ধ্যান জ্ঞান সবটাই এখন আধিরকে নিয়ে ভাবছে। পরদিন ভার্সিটি শেষ হতে না হতে তৃতিকা এক প্রকার ছুটে আসে অফিসে। শুরুতেই চলে যায় আধিরের কেবিনের সামনে। কিন্তু আজকে হঠাৎ ব্যতিক্রমী ঘটনা ঘটে। তৃতিকাকে ভেতরে প্রবেশে বাধা দিয়ে একজন গার্ড বলে ওঠে, স্যারের পারমিশন ছাড়া আমি কাউকে ভেতরে যেতে দিতে পারবো না। আচমকা এ গার্ড কোথা থেকে উদয় হলো তৃতিকা বুঝতে পারল না। তার উপর আবার এটা কেমন নিয়ম? এসব তো আগে কখনো ছিল না। তৃতিকা কপাল কুঁচকে বলল, আপনার স্যারকে গিয়ে বলুন আমি এসেছি। আপনি কে? লোকটির এমন সহসা কথাবার্তায় তৃতিকা ভারী শ্বাস ফেলে বলল, আমি তৃতিকা তালুকদার, আপনার স্যারের পিএ। তৃতিকার এহেন কথায় লোকটি কিছু একটা ভাবনা চিন্তা করল। পরক্ষণে তৃতিকার উদ্দেশ্যে বলল, আমি তৃতিকা তালুকদার, আপনার স্যারের পিএ। তৃতিকার এহেন কথায় লোকটি কিছু একটা ভাবনা চিন্তা করল। পরক্ষণে তৃতিকার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আপনি ভিতরে যেতে পারেন। তৃতিকা ভারী শ্বাস ফেলে দরজা ঠেলে প্রবেশ করে। আধির প্রচণ্ড গাম্ভীর্যের সাথে ডেস্কে থাকা একগাদা ফাইল চেক করছে। একই সাথে কিছুক্ষণ পর পর হাঁচি কাশি দিয়ে চলেছে, যা দেখে তৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে বেশ উদ্বিগ্নতার সহিত তার দিকে এগিয়ে যায়। এদিকে মাথা উঁচিয়ে চোখের সামনে তৃতিকাকে দেখতে আধিরের গাম্ভীর্যতা আরও বেশি দৃঢ় হয় এবং তৃতিকাকে অবাক করে দিয়ে সে আচমকা জোর গলায় ডেকে ওঠে, অনিক, অনিক। তার কাণ্ডে তৃতিকা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রুমের বাহির হতে অনিক তথা সেই গার্ড এসে ভেতরে প্রবেশ করে। আচমকা আধিরের এহেন রাগান্বিত রূপে সে বেশ ঘাবড়ে যায়। স্যার, কিছু হয়েছে? তোমাকে আমি কি বলেছিলাম আমার পারমিশন ছাড়া যেন এখানে কেউ না আসে? তাহলে উনি এখানে কিভাবে? তৃতিকা ভুরু কুঁচকে আধিরকে দেখছে। হঠাৎ এমন রুক্ষ ব্যবহার। অন্যদিকে গার্ড দ্রুতস্বরে বলে ওঠে, কিন্তু স্যার, উনি তো বলল সে আপনার পিএ। পিএ হয়েছে তো কি হয়েছে? আমি এখানে আসার পারমিশন কাউকে দিয়েছি? আধির এই বলেই তীক্ষ্ণ দৃষ্টিতে গার্ডের দিকে চেয়ে রইল, তবে একটিবারের জন্য তৃতিকার দিকে ফিরে তাকায় না। অন্যদিকে গার্ড আধিরের শান্ত গাম্ভীর্যতাকে উপলব্ধি করে দ্রুত তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, ম্যাডাম, আপনি প্লিজ আসেন না হয়। তার কথা শেষ হওয়ার পূর্বেই তৃতিকা এক পলক আধিরকে দেখে নিয়ে তৎক্ষণাৎ দৃঢ় পায়ে রুম হতে বেরিয়ে পড়ল। মেজাজ তার সত্যিই বিগড়ে গিয়েছে। সে রুম হতে বের হতেই নজরে এলো দূরে দাঁড়িয়ে থাকা যারাকে। মেয়েটা বেশ উৎসুক দৃষ্টিতে দূর হতে তাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তৃতিকা বিষয়টাকে পাত্তা না দিয়ে আধিরের পাশের কেবিন তথা পিএ এর জন্য সুনির্দিষ্ট রুমে গিয়ে নিজের কাজে লেগে পড়ে। মেজাজ তার নিজেরও বেশ খারাপ হলো। মুখ ফিরিয়ে পাশে তাকিয়ে গ্লাসের দেওয়ালের উপরে দৃশ্যমান আধিরকে এক পলক দেখে নেয়। পরক্ষণে প্রচণ্ড আক্রোশে আওড়ায়, বজ্জাত খারুশ একটা। জানি ফোন সাইলেন্ট মুডে রাখাটা আমার দোষ ছিল, কিন্তু ওনারও তো বোঝা উচিত আমার পরিস্থিতিটা কী ছিল। আমি কি গতকাল ওসবের হুঁশে ছিলাম? আর নাই বা বুঝুক, অন্তত আমাকে কথা বলার তো সুযোগ দিত। তৃতিকা এই বলেই মুখ ফিরিয়ে ফাইলের কাজে মনোযোগী হয়। অন্যদিকে আধির ঠিক তার পরপরই আচমকা নজর সরিয়ে তৃতিকাকে আর চোখে দেখে। পরক্ষণেই চাপা স্বরে তাচ্ছিল্যের সহিত আওড়াতে লাগলো, বিয়ের জন্য ছুটি চাই। হাহ, আমিও একটা ডাফার। কি না কি ভেবে বসেছিলাম। আমার বোঝা উচিত ছিল আমি স্বপ্নের দুনিয়ায় ভাসছি। এই বলতে না বলতে আধির আচমকা কেসে উঠল। মাথাটা বেশ ঝিমঝিম করছে। গতকাল
ভরা বাজারে বৃষ্টিতে একটানা ভিজে তার বেহাল দশা হয়েছে। যদিও সেই ঘটনার পর আরও 10 মিনিটের মতো সে বৃষ্টিতে দাঁড়িয়ে ভেজার পর গাড়িতে চড়ে বাড়ি ফিরে এসেছে, কিন্তু এতে যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এমনিতে তার বৃষ্টিতে ভেজার ন্যূনতম অভ্যাস নেই, হালকা বৃষ্টির পানিতেই তার অবস্থা খারাপ হয়ে যায়। অথচ সে গতকাল যা করেছে, না জানি আগামীতে তার অবস্থার কী দশা হয়। সেদিনের মতো অফিস শেষ করে তৃতিকা ঈশানকে পড়াতে যায়, অতঃপর সোজা নিজের বাড়িতে চলে যায়। আমিনার মন মেজাজ খুব একটা ভালো না, সে খুশিও হতে পারছে না, আবার দুঃখ বিলাসীও হতে পারছে না। অদ্ভুত এক দোটানায় পড়ে গিয়েছে সে। একই সাথে ঢাকা ছেড়ে বাড়ি ফেরারও সিদ্ধান্ত নিয়েছে, আর একটা দিন এখানে থেকে এরপর চলে যাবে। সে যে উদ্দেশ্যে এসেছিল তা তো আর পূরণ হলো না। অন্যদিকে তৃতিকাও আর আধিরকে ফোন করলো না। অফিসে সে ভাবটা দেখিয়েছে, এরপর আর সেধে ফোন করার তো কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু তার এই মনোবল কিছুক্ষণ বাদেই ভেঙে যায়। আমিনা ঘুমিয়ে গেলে প্রায় অনেকটা রাত করেই সে এক প্রকার লুকিয়েই আচমকা আধিরকে ফোন করে বসে। উদ্দেশ্য তার আধিরের শরীর স্বাস্থ্য এখন কেমন আছে শুধু এতটুকুই জানা, কিন্তু আধির ফোন ধরল না। প্রথমবারে তৃতিকা ভাবল হয়তো ঘুমিয়ে গিয়েছে। এই ভাবনায় সেও ঘুমিয়ে নিতে ধরেও আচমকা আবার ফোন করলো। আর এবার তৃতিকাকে চমকে দিয়ে আধির ফোনটা কেটে দিল। নিমিষেই তৃতিকার চোখ মুখ কুঁচকে যায়, সারা শরীরে রাগ তিরতির করে বেড়ে ওঠে। দাঁতে দাঁত পিষে সে চাপা স্বরে আওড়ায়, আহ খাটাস বজ্জাত খারুস, আমার কল কেটে দিল, শেষ করে ফেলবো আমি। এভাবে রাতটা কোনো মতে পেরিয়ে যায়। তৃতিকাও ভেবে নেয় এই খারুসের আশেপাশে আর ভিড়বে না। এই ভাবনায় ভার্সিটি শেষে সে চুপচাপ অফিসে যায়। আজ আর সেধেও আধিরের কেবিনে যাবে না, কিন্তু পরক্ষণেই সে নিজেই অবাক হলো এটা শুনে যে আধির নাকি আজ অফিসে আসেনি। অতঃপর রফিক সাহেবের সাথে দেখা হওয়ার পর সে বলল, রায়ান স্যার অসুস্থ, হয়তো অনেক বেশি, নয়তো তার মতো মানুষ এত সহজে অফিস বাদ দিয়ে ঘরে বসে থাকবে না। রফিক সাহেবের কথায় তৃতিকা একটুকু তো আন্দাজ করে নেয় যে আধির সত্যি অনেক অসুস্থ, কিন্তু সে তো তার ফোনটাও তুলছে না। কথা বলতে না পারলে জানবে কি করে তার বর্তমান অবস্থা কি? সে মানুষটা তার জন্য এত কিছু করলো, মানবতার খাতিরে তার জন্যও তো কিছু করা উচিত। তৃতিকা ভারী শ্বাস ফেলে নিজের কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না, কোনোভাবেই কাজে মন লাগাতে পারছে না। ঘুরে ফিরে সেই আধিরের চিন্তায় মাথায় এসে ঘুরপাক খাচ্ছে, বারংবার এদিক ওদিক নজর ফিরিয়ে আধিরের কেবিনের দিকে তাকাচ্ছে, অথচ গম্ভীর মুখ খারুসটার কোনো দেখা নেই। তৃতিকা বেশ বিরক্ত হয়। অফিস টাইম শেষ হওয়ার আগেই সে অফিস হতে বেরিয়ে এলো। একে তো বাড়িতে তার কাকিমা আছে, অন্যদিকে আবার ইয়াসের কাছেও যেতে হবে, কিন্তু তার মন তো চাইছে অন্য কিছু। আধিরের বাড়ির পথ সে পুরোপুরি না চিনলেও হয়তো খোঁজ খবর নিয়ে বাসা অবধি পৌঁছেই যাবে, কিন্তু কথা তো তা নয়। একা একা আধিরকে না জানিয়েই তার বাসা অবধি যাওয়াটা কি ঠিক হবে? এত সব চিন্তাভাবনা নিয়েই তৃতিকা অফিস হতে সোজা ইয়াসকে পড়াতে এসেছে, কিন্তু এখানে এসে সে পড়ল আর এক ভেজালে। ঈশানী বাড়িতে নেই, সে তার প্রয়োজনে বাড়ির বাইরে গিয়েছে। তবে ঈশান আর হাফসা বেগম বাড়িতে রয়েছে, কিন্তু এই সুযোগে ঈশান শুরু করেছে এক নতুন বাহানা। সে আজ পড়বে না, কারণ সে তার মামুর কাছে যাবে। অনেকদিন হলো তার সাথে দেখা না হওয়ায় ইয়াসের মন বেশ খারাপ। হাফসা বেগম সহ তৃতিকা শত বুঝিয়েও তাকে মানাতে পারল না। কথা তার একটাই, সে তার মামুর কাছে যাবে। বারবার চেঁচিয়ে সারা বাড়ি দৌড়াদৌড়ি করে বলতে লাগলো, আমার বাড়ির কাছে না নিয়ে গেলে আমি একটুও পড়ব না। এদিকে হাফসা বেগম পড়ল মহা বিপত্তিতে। ঈশানী যদি এসে শোনে ইয়াস আজ পড়েনি, তাহলে সে এসে আবার নতুন কাহিনী করবে, আবার ইয়াসকে আধিরের কাছে নিয়ে যাওয়ার মতো
তো কেউ নেই, এমন পরিস্থিতিতে সে করবেটা কি? এরই মধ্যে আচমকা তৃতিকা ইয়াশকে আশ্বস্ত করে বলল, আমি তোমার মামুর কাছে নিয়ে যাব, কিন্তু আগে তোমায় সব পড়া শেষ করতে হবে। তৃতিকার এই একটা কথাতেই ইয়াশ খুশিতে গদগদ হয়ে ওঠে। তৃতিকার কথা মতো সে আজ বেশ মনোযোগ দিয়ে সব পড়া শেষ করে, কিন্তু পড়া শেষ হতে তৃতিকার পুনরায় একই ঝামেলায় আটকে যায়। তৃতিকা ভেবেছিল ইয়াশ পড়ানোর মাঝে বিষয়টা ভুলে যাবে, কিন্তু তা না হয়ে সে উল্টো তৃতিকার উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি মোটেও বগুড়ার দইয়ের মতো মিষ্টি না, তুমি মিথ্যে বলেছ আমায়, তোমার মতো মিসের কাছে আমি পড়বো না। আমার স্কুলের ম্যাস বলেছিল, যারা মিথ্যে বলে তারা কখনোই ভালো হয় না। এই বলেই সে আবারও চেঁচামেচি শুরু করে দেয়। অন্যদিকে তৃতিকা নিজেও বুঝতে পারে না এই ছেলেকে সে কি বলবে। মনে মনে সে বিরক্তি নিয়ে বলে ওঠে, যেমন মামা তেমন তার ভাগ্নে, দুটোই ঘাড়তেরা বাদর। এদিকে পরিস্থিতির বেগতিক দেখে হাফসা বেগম আচমকা তৃতিকার উদ্দেশ্যে বলল, মা, জানি না বলাটা ঠিক হবে কি না, তুমি ওকে ওর মামুর বাড়িতে গিয়ে রেখে আসতে পারবে? সম্ভব হলে আমি যেতাম। কিন্তু তৃতিকা শুরুতে এই প্রস্তাবে বেশ চমকে গেলেও পরক্ষণেই ভাবল এটাই সুযোগ। ওই খারুসটার সাথে ফোনে তো কথা বলতে পারছে না, এবার না হয় ঈশানের বাহানায় সামনাসামনি গিয়ে কথা বলে আসবে। যদিও সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু এই সুযোগ মোটেও হাতছাড়া করা যাবে না। এই ভাবনায় তৃতিকা সহজেই হাফসার কথায় রাজি হলো। তবে সে হাফসার সাথে কথা বলে এইটুকু বুঝলো যে তারা আধিরের অসুস্থতার ব্যাপারে হয়তো কিছুই জানে না। তৃতিকার কাছে এই ব্যাপারটা অদ্ভুত লাগে। পরিবার থাকার পরও আধির আলাদা থাকে। যদিও আধির বলেছে তার একা থাকতেই ভালো লাগে, কিন্তু তবুও যেন কেমন ধোঁয়াশা ছড়িয়ে আছে এই ব্যাপারটায়। তৃতিকা এসব ভাবনা চিন্তা রেখে ইয়াশকে নিয়ে বেরিয়ে পড়ে। রাতের বেলা রিক্সা বা অন্য কিছুতে যাওয়াটা নিরাপদ হবে না দুজনের জন্য। এই ভাবনায় হাফসা তাদের জন্য চৌধুরী বাড়ির নিজস্ব গাড়ির ব্যবস্থা করে দেয়। অতঃপর ড্রাইভার নিয়েই তাদের দুজনকে আধিরের ফ্ল্যাট অবধি দিয়ে আসে। এরই মাঝে তৃতিকা তার কাকিমাকে ফোন করে জানিয়ে দেয় তার বাড়িতে ফিরতে কিছুটা দেরি হবে, তাই সে যেন দুশ্চিন্তা না করে। ঠিক সন্ধ্যারাতে এসে তারা দুজন নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছায়, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা গার্ডই প্রথম বাধা হয়ে দাঁড়ায়। তাদের দুজনের পরিচয় জানতে চাইলে ইয়াশ আচমকা বলে ওঠে, আধির মামুকে গিয়ে বলুন আমরা এসেছি। মধ্যবয়স্ক গার্ড কিছুটা কপাল কুঁচকে বলে, কিন্তু আপনারা আধির স্যারের কি হন তা তো বলবেন। তৃতিকা এবার কিছু বলতে নেবে তার আগে আবার ঈশান আবারও বলে ওঠে, আমি মামুর ভাগ্নে এবং ভাতিজা দুটোই হই। ইয়াসের কথায় গার্ড আশ্বস্ত হয় এবং সে সোজা আধিরকে ফোন করে বলে, স্যার দুজন এসেছে আপনার সাথে দেখা করতে। গার্ডের কথার প্রত্যুত্তরে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কারা এসেছে? গার্ড তৃতিকা আর ইয়াসকে অদ্ভুত নজরে এক পলক দেখে নিয়ে বলল, আপনার ভাগ্নে ভাতিজি। ভাগ্নে অবধি ঠিক ছিল, কিন্তু ভাতিজিটা কে? তৃতিকা নিজেকে একবার দেখে নিয়ে কেসে উঠল। অন্যদিকে আধিরও কপাল কুঁচকে ভাবতে লাগলো, গার্ড এসব কি বলছে। পরক্ষণে কি যেন ভেবে নিয়ে বিরক্তির ভঙ্গিতে মনে মনে আওড়ায়, ঈশানীকে ভাতিজি বানিয়ে দিয়েছে, ডাফার একটা। কিন্তু মুখে সে বলল, ঠিক আছে, ভেতরে আসতে দাও। এদিকে ভেতরে যাওয়ার পারমিশন পেয়ে ইয়াশ বেশ খুশি হলেও তৃতিকা আড়ালে মুখ ভেঙচিয়ে আওড়ায়, যত সব ঢং, গার্ডের ফোন ধরতে 2 সেকেন্ড লাগে না। আর এদিকে আমি যে ফোন করতে করতে পাগল হয়ে যাচ্ছি, তবুও উনি ফোন ধরেন না। কলিং বেল বেজে উঠতেই আধির তৎক্ষণাৎ দরজা খুলে বেরিয়ে এলো। পরনে ট্রাউজার আর কালো রঙের হুডি, হাতে একটা রুমাল, চোখ মুখ লাল হয়ে রয়েছে। বারংবার হাঁচি দিতে দিতে ফর্সা নাকটাও কেমন লালচে হয়ে উঠেছেন, চুলগুলোও বেশ এলোমেলো। নিজের সম্মুখে ইয়াশকে দেখে আধির বিস্তৃত হাসল। নিজে অসুস্থ বিধায় হুট করেই আর তাকে
বরাবরের মতো কোলে তুলে নেওয়া হলো না, বরং সে ইয়াসের উদ্দেশ্যে বলল, বাডি, তুমি যে এখানে আসবে তা আমায় আগে বলনি কেন? আর কেমন আছো তুমি? ইয়েস মাম্মু, আমি তো অনেক ভালো আছি, কিন্তু তুমি কি অসুস্থ? তোমায় এমন দেখা যাচ্ছে কেন? আধির জোরপূর্বক হাসার চেষ্টা করে বসার বাসার ভেতরে দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আওড়ায়। ওই একটু বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গিয়েছে। বাই দ্য ওয়ে, তোমার মাম্মাম কোথায়? মাম্মাম তো আসেনি। আধির এক প্রকার চমকে পেছনে ফিরে তাকায়। ঈশানকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে দেখে বলল, ঈশানী আসেনি? তাহলে তুমি কার সাথে এসেছো? আধিরের কথা শেষ না হতেই দরজার পাশ হতে আচমকা তৃতিকা বেরিয়ে আসে। আধিরকে এক প্রকার চমকে দিয়ে বলে ওঠে, আমার সাথে। আধির তৃতিকার হাস্যমুখ মুখশ্রীর দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে ইয়াসও বিস্তৃত হেসে বলে, ওই তো মিস তেতকা, সরি মিস রসগোল্লার সাথে। ইয়াসের কথায় আধির নিরুত্তর থেকে তৃতিকার উদ্দেশ্য বলল, আপনি এখানে? তৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে বিস্তৃত হেসে টানা স্বরে বলল, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনি ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনি ভালো আছেন স্যার? তৃতিকার অতিরঞ্জিত ভাবভঙ্গিতে আধির দাঁতে দাঁত চেপে চুপচাপ রইল। এদিকে নিজ হতে আধিরের হাঁটু সমান ঈশান বলে উঠল, তুমি কি আমার মিসকে ভুলে গিয়েছো মামু? উনি কিন্তু অনেক ভালো। তৃতিকা এক পলক ঈশানকে দেখে নিয়ে পরক্ষণেই আধিরের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, আমাকে কি আর এত সহজে ভোলা যায়? ঘাড়তেরাদের ঘাড় না মোটকে দিয়ে তো আমি ক্ষান্ত হই না প্রিয়। তৃতিকা সম্পূর্ণ কথাটায় দাঁতে দাঁত পিষে হেসে হেসে আওড়ায়। যথারীতি ইয়াস তাতে কিছুই না বুঝলেও আধি ঠিকই কোনো মতে বুঝে যায়। সে চল শক্ত করে কিছু বলবে, তার পূর্বে তৃতিকা ইয়াসকে ঠেলে ভেতরে প্রবেশ করে এবং আধিরকে জোরপূর্বক সরিয়ে দিয়ে সোজা দরজা লাগিয়ে দেয়। অতঃপর ইয়াসের উদ্দেশ্যে তড়িঘড়ি করে বলে, ইয়াস, তুমি জানো তোমার মামুর ঘরে বড় একটা টিভি আছে, ওখানে অনেক সুন্দর কার্টুন হয়। তৃতিকার এহেন কথায় ইয়াসের কপাল কুঁচকে যায়। সে স্বাভাবিক স্বরেই বলে, হ্যাঁ তা তো জানি আমি, কিন্তু আপনি কি করে জানলেন মিস? আপনি মামুর বাড়িতে এর আগেও এসেছিলেন? তৃতিকা ইয়াসের কথায় কেসে ওঠে, মনে মনে বিরক্তি ও হতাশার সাথে আওড়ায়। আজকালকার বাচ্চাগুলো আন্ডা থেকে বের হওয়ার আগেই পেকে যায়। অথচ সে সম্পূর্ণ স্বাভাবিক থেকে মুখে বলল, না আমি তা বলছি না, টিভি তো সবার বাড়িতেই থাকে। তো তুমি গিয়ে একটু কার্টুন দেখো, তোমার মামুর সাথে আমার একটু কথা আছে। বড়দের কথায় তো ছোটদের থাকতে হয় না, তাই না? কৃতিকার কথায় ইয়াস বেশ বুঝদারের মতো মেনে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো। তবে কি যেন ভেবে পুনরায় পেছন ফিরে তাকিয়ে বলল, কিন্তু আমার মামুর সাথে আপনার কি কথা আছে মিস? আমি তো আপনার সব কথা শুনি, সব পড়া ঠিক মতো পড়ি। তিতিকা আবারও হতাশ হলো, তবুও সে স্বাভাবিক স্বরে বলল, না না, তুমি তো আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমাকে নিয়ে কিছু বলার নেই। আমি যেমন তোমার মিস হই, তেমনি তোমার মাম্মুও তো আমার স্যার হয়। তাহলে কি আমাদের দুজনের প্রয়োজনীয় কথা থাকতে পারে না? ও হ্যাঁ, মনে পড়েছে, নানু বলেছিল আপনি তো মামুর অফিসে কাজ করেন। আচ্ছা, আমি তাহলে কার্টুন দেখতে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। ইয়াস এই বলেই চলে যেতে তৃতিকা ভারী শ্বাস ফেলে। পাশে ঘুরে আধিরের দিকে ফিরতে দেখে সে বেশ গাম্ভীর্যের সাথে বুকে হাত গুজে দাঁড়িয়ে রয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ তৃতিকার দিকে নিক্ষিপ্ত।
তৃতিকা ঠোঁট ভিজিয়ে ইতস্তত ভঙ্গিতে আওড়ায়। এভাবে তাকিয়ে আছেন কেন? আধি তৃতিকার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো গম্ভীর স্বরে বলল, এখানে এসেছেন কেন? এভাবে হঠাৎ আপনি আপনি করছেন কেন? বলে তৃতিকা থামতেই পুনরায় বিরক্তির সাথে বিড়বিড়িয়ে বলে, কি মুশকিল, এত কেন কেন করছি বা কেন? আবার একই জ্বালা। তৃতিকা বেশ বিরক্তি হলো নিজের প্রতি। হাতের সময় কম, অথচ সে কাজের কথা ছেড়ে কী সব বলছে। ধুর ছাই, আপনার সাথে কথা আছে আমার। আধি নির্বিকারের সহিত চলে যেতে পা এগিয়ে নির্লিপ্ত স্বরে আওড়ায়, আমার নেই। তৃতিকা তড়িৎ তাকে যেতে বাধা দিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে বলে, কেন নেই? আপনার না থাকলেও আমার আছে। এতবার কল করেছি, ফোন ধরেননি কেন? উল্টো গতরাতে কল কেটে পর্যন্ত দিয়েছেন। কি হয়েছে আপনার? আমি ফোন করলে ধরেন না কেন? প্রয়োজনীয় মনে হয় না তাই। আধরের এহেন নির্লিপ্ততায় তৃতিকার চোয়াল শক্ত হলো। সে চাপা স্বরে বলে উঠল, গার্ডের ফোন ধরতে আপনার 2 সেকেন্ড লাগে না। বাকিদের ক্ষেত্রেও সব ঠিকঠাক, তাহলে আমার সাথে এমন কেন করছেন? আধির কিছুই না বলে তৃতিকার দিকে অপলক চেয়ে থাকে। পরক্ষণে কিছু না বলে তৃতিকাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তৃতিকা আবারও বাধা সাধে। এবার অবশ্য সম্পূর্ণ নমনীয় স্বরে আওড়ায়, সরি। আধির কিছু না বলে ভুরু উঁচিয়ে তৃতিকাকে দেখে। তৃতিকা ঠোঁট ভিজিয়ে বলতে লাগলো, আপনি তো দেখেছিলেনই আমার সিচুয়েশন তখন কেমন ছিল। বাড়িতে গিয়ে দেখি বড়মা এসেছে, আর তখনও আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নই। সারাটা দিন ঘুমিয়েই কাটিয়েছি, ফোনের দিকে নজরে ছিল না। আপনি যে এতবার ফোন করেছেন আমি তা টেরই পাইনি। আপনি বলুন আমি ইচ্ছে করে কেন আপনার ফোন তুলব না? আধির এবার ভারী কণ্ঠের সহিত বলল, এসব বলে কি বোঝাতে চাইছেন? তৃতিকা মুখ তুলে আধিরের দিকে তাকায়। লোকটা তার থেকে বেশ খানিকটা লম্বা চওড়া, আর যখন প্রচণ্ড গম্ভীর মুখে থাকে তখন নিজেকে আধিরের কাছে বাচ্চা মনে হয়। এখনও তার ব্যতিক্রম নয়। তৃতিকা ভারী শ্বাস ফেলে আওড়ায়, সরি তো বললামই, আমাকে তো একবার সুযোগ দিতে। তৃতিকার কথা বলতে বলতে আচমকা আধিরের হাতের সাথে তার হাতের স্পর্শ লাগে। নিমিষে তৃতিকা চমকে ওঠে। আধির ওর ভাবগতিতে কপাল কুঁচকে ফেলল। ওদিকে তৃতিকা আচমকা তার হাত জোড়া উঁচিয়ে আধিরের কপালে হাত ছুঁয়ে বিস্ময়ের সাথে বলে উঠল, হে খোদা, এসব কি? এত জোর কিভাবে লাগিয়েছেন? ওসব আপনার না জানলেও চলবে। আধির এই বলে তৃতিকাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তবে তৃতিকা তৎক্ষণাৎ বাধা সেধে তার হাত টেনে ধরে নিজের দিকে টানে। আধিরও আচমকা ক্ষিপ্ত হয়ে তার দিকে ফিরে তাকায়। আমি ভাবব না তো কে? আধি তৃতিকার কথা সম্পূর্ণ হতে দেয় না। আচমকা তৃতিকা 2 হাত ধরে দেওয়ালের সাথে উঁচিয়ে চেপে ধরে এবং মুখটা সোজাসুজি তৃতিকার নিকটে এনে ঠেকায়। নিমিষেই তৃতিকা যেন আধিরের আদলে আবদ্ধ হয়ে যায়। আচমকা এহেন ঘটনায় তৃতিকা হকচকিয়ে যায়। গলা শুকিয়ে কাঠ হয় তার তৎক্ষণাৎ, অথচ আধি সম্পূর্ণ নির্বিকার। চোখে মুখে অদ্ভুত এক ক্ষিপ্রতা রইলেও তৃতিকার ন্যায় সে মোটেও কোনো বিশেষ অনুভূতিতে জাগ্রত নয়। আধির আচমকা চাপা স্বরে আওড়ায়, মিস তৃতিকা তালুকদার, আপনি এসব ড্রামা বন্ধ করলে আমি খুশি হব। তৃতিকা বেশ অবাক হয় আধিরের এমন ব্যবহারে। সে সরিসহ কারণ বলার পরও এমন ক্ষিপ্রতায় সে বেশ অবাক হলো। তৃতিকা অস্ফুট স্বরেও আওড়ায়, ড্রামা মানে আপনি? তৃতিকার কথা শেষ হওয়ার পূর্বে আধির তার হাতটা আরো শক্ত করে চেপে ধরে। তৃতিকা ব্যথায় চোটে ঠোঁট চেপে আওড়ায়, আহ, আস্তে ব্যথা লাগছে। তৃতিকার দৃঢ় চাহনিতে চোখ নামিয়ে আধির বলল, লাগুক।
ছুটি চাই না আপনার? কৃতিকা কিছুটা অবাক স্বরে বলল, কিসের ছুটি? আমি কি এখানে আপনার সাথে অফিসের ব্যাপারে কথা বলতে এসেছি? তো কিসের জন্য এসেছো? বিয়ের দাওয়াত দিতে? কৃতিকার কপাল পুনরায় কুঁচকে যায়। মাথায় ঢুকছে না এ লোকের হয়েছেটা কি। শুনেছে অতিরিক্ত জ্বরে মানুষের মাথা খারাপ হয়ে যায়। মনে হয় এনারও এমন কিছুই হয়েছে। কৃতিকা এরূপ ভাবনাতেই বলে ওঠে, কিসের বিয়ের দাওয়াত? আপনি পাগল? জাস্ট শ্যাট আপ তৃতি। ড্রামা করতে নিষেধ করেছি আমি। এবার কৃতিকাও বেশ ক্ষিপ্র হয়। ভুরু কুঁচকে দৃঢ় গলায় বলে ওঠে, কি আশ্চর্য! আমি ড্রামা কেন করব? আপনি কিন্তু এবার আপনার ছুটি চাই না? 1 মাসের ছুটি। বিয়ের আয়োজন করতে হবে, অনেক সময়ের প্রয়োজন তো। আধির দাঁতে দাঁত চেপে এহেন কথা বলতে কৃতিকা পুনরায় দৃঢ়কণ্ঠে বলতে নিয়েও দমে গিয়ে বলল, আরে ভাই 1 মিনিট, গতকাল কাকিমা আপনাকে কিছু বলেছে? আধির এবার খানিকটা তাচ্ছিল্যের স্বরে বলে, তো তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না? এবার কৃতিকা আশ্বস্ত হলো, কিন্তু মুহূর্তেই সে চোখ মুখ শক্ত করে আধিরের উদ্দেশ্যে জোর গলায় বলে ওঠে, হাত ছাড়ুন আমার। আচমকা কৃতিকার এহেন তেজ দেখানোয় আধির কপাল কুঁচকে আরো শক্তভাবে হাত চেপে ধরে। এই পর্যায়ে কৃতিকা দাঁতে দাঁত পিষে আওড়ায়, আপনার সমস্যা আছে? সাধেই কি আপনাকে আমি খারুশ বলি? তৃতি। আধির কিছু বলার পূর্বে কৃতিকা আচমকা নিজের কপাল দিয়ে আধিরের কপাল বরাবর সজোরে ঢিস মেরে বলল, কিসের তৃতি? কাকিমার কথা শুনে আমার বিয়ে নিয়ে নাচানাচি শুরু করেছেন, অথচ আমার সাথে কথা বলারও প্রয়োজন মনে করেননি। একবারও জানতে চেয়েছেন আদৌ বিয়েতে আমি রাজি কিনা, বিয়েটা আমি করছি কিনা? এইবার আধির ক্ষণিকের জন্য থমকায়। কপালে কিছুটা ব্যথা লাগলেও সে মাথা ঘামায় না। কিছুক্ষণ কৃতিকার ক্ষিপ্র মুখশ্রীর দিকে তাকিয়ে থাকার পর পরক্ষণেই আবার আধির চাপা স্বরে বলতে লাগলো, তাহলে এতবার ফোন করার পরও ফোন ধরোনি কেন? জানো তোমার জন্য চিন্তা করতে করতে আমার কি অবস্থা হয়ে গিয়েছিল। মানলাম সারাদিন ঘুমিয়েছিলে তাই ফোনের দিকে নজর ছিল না, কিন্তু বাজারেও যখন একইভাবে আমি ফোন করে গেলাম তখন তুমি কি করেছো? আমার চোখের সামনে তুমি ফোন কেটে দিয়েছিলে। এখন এটাও অস্বীকার করতে পারবে তুমি? কৃতিকা তৎক্ষণাৎ জবাব দিতে গিয়েও থমকায়। কিছু একটা ভেবে নিয়ে তড়িৎ সন্দিহান স্বরে আওড়ায়, বাজারে আপনি ছিলেন? লুকিয়ে লুকিয়ে আমায় ফলো করছিলেন? কি আশ্চর্য! আমি কেন লুকিয়ে লুকিয়ে তোমায় স্টক করতে যাব? ভরা বাজারের মাঝ রাস্তায় বৃষ্টিতে দাঁড়িয়ে তোমার তামাশা দেখেছিলাম বলেই তো আমাকে এখন ঠান্ডা লাগিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। কৃতিকা আবারও বিস্মিত হয়। তার মানে আধির এই অকাজ করেছে বলেই জ্বর ঠান্ডা লেগেছে, অথচ একবার তার সামনাসামনি কথা বলার প্রয়োজন মনে করেনি। এই ভাবনায় সে মনে মনে আওড়ায়, কতটা বজ্জাত খারুশ একটা। অন্যদিকে আধির পুনরায় নিজের মতো বলতে লাগলো, এখন চুপ করে আছো কেন? ভেবেছিলে কিছুই জানবো না আমি, তাই তো? আর তুমি ওই ছেলের সাথে যা তা। হুস, বেশি বোঝেন আপনি। আসিফ আমার বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবেন। আমি কেন সম্মান দিতে যাব? না আমি তাকে চিনি আর না আমাকে তো চেনেন, তাহলে সম্পর্কের খাতিরে সে আপনারও বড় ভাই। কারো কথায় আর সম্পূর্ণ হচ্ছে না, একজনের কথা কেড়ে নিয়ে আর একজন শুরু করে দিচ্ছে, আবার পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যথারীতি আধির আবারও জোর গলায় বলে ওঠে, এত বড় ভাই করছেন, তাহলে সে বড় ভাই আপনার হাত ধরে কেন? আর আপনার কাকিমা তার সাথেই কেন আপনার বিয়ে দিতে চায়? কি আশ্চর্য! আপনি পাগল হয়ে গিয়েছিলেন? বড় মা বিয়ে দিতে চাইলেই বিয়ে হয়ে গেল? আর যেখানে আসিফ ভাই রিলেশন করে, সরাসরি কাকিমাকে এটা অবধি বলে দিয়েছে যে তার পছন্দ করা মেয়ে ব্যতীত আর কাউকে সে বিয়ে করবে না, সেখানে কেন বারবার বিয়ে নিয়ে টানাটানি করছেন? আর আসিফ ভাই হাত ধরেছে মানে সে কবে আমার হাত ধরলো? আর ধরলেও বা আপনার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? উনি কেন আপনার হাত ধরবে? কৃতিকা এবার দাঁতে দাঁত চেপে আওড়ায়, তো কি আপনি আমার হাত ধরবেন? অবশ্যই, প্রয়োজন
পড়লেই তাই করব। এই পর্যায়ে আচমকা তৃতিকা থমকে যায়। সে আর কথা না বাড়িয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। তৃতিকাকে স্তব্ধ হতে দেখে আধিরও কিছুটা স্থির হয়। দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে অজানা সংকোচের আদলে ঢেকে যেতে লাগলো। এরই মধ্যে আচমকা পাশ থেকে উৎসুক কণ্ঠে কেউ একজন বলে উঠল, তোমরা কি এই বয়সে মারামারি করছো? আচমকা ইয়াসের কণ্ঠস্বরে দুজনেই তৎক্ষণাৎ পাশে ফিরে তাকায়। ইয়াসকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে দুজনেই হুঁশ ফেরে। আর এরই মধ্যে তৃতিকা আচমকা এক উদ্ভট কাজ করে বসে। আধিরের হাতের বাঁধন আলগা হতেই হুট করেই সে আধিরকে সজোরে ধাক্কা দেয়। আধির তাল সামলাতে না পেরে ছিটকে সোজা সোফার কাছে গিয়ে পড়ে। অন্যদিকে তৃতিকাও উল্টোপাল্টা দিকে ছুটতে গিয়ে ধপাস করে উল্টে পা মচকে পড়ে যায়। একই সাথে তার কপাল গিয়ে ঠেকে কাঠের এক কোণার সাথে। নিমিষেই কপালের একপাশ ফেটে রক্ত গড়ায়। তা অবশ্য সামান্য হলেও তৃতিকা ব্যথার চোটে অস্ফুট স্বরে আওয়াজ করে ওঠে। অন্যদিকে আধির কিংবা আয়াস দুজনের কেউই বুঝতে পারল না আচমকা এটা কি হলো। দুজনেই আহাম্মকের ন্যায় তৃতিকার দিকে তাকিয়ে রইল। তৃতিকা সোফায় চুপটি করে বসে আছে। অবশ্য এখন তার কথা বলারও কোনো সুযোগ নেই, কারণ তার সম্মুখে হাঁটু গেড়ে গম্ভীর ভঙ্গিতে বসে আছে আধির, আর পাশেই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে ইয়াস। আধির তৃতিকার কপালে ক্ষত স্থানে তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে তাতে ছোট একটা ব্যান্ডেজ টেপ লাগিয়ে দেয়। এইটুকু সময় তৃতিকা চুপচাপ থাকলেও পা নিয়ে পরক্ষণেই যেন মহা বিপত্তিতে পড়ল। পুরো পাটায় যেন মচকে গিয়েছে, কোনো মতেই স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। এদিকে আধির এবার তৃতিকার পা ছুঁতে নিলে তৃতিকা এক প্রকার চমকে উঠে বলল, এই কি করছেন? আধির কপাল কুঁচকে বলল, কি করছি? আপনি আমার পা ছুঁচ্ছেন কেন? আধির এবার কড়া স্বরে জবাব দেয়, তা পা না ধরলে স্প্রে কিভাবে লাগাবো? আর সবচেয়ে বড় কথা, এভাবে রিয়াক্ট কেন করছো? তৃতিকা আধিরকে এক পলক দেখে ইতস্তত স্বরে বলে, আপনি আমার বড়। তো তো মানে বড় হয়ে ছোটদের এভাবে পা ধরাটা ঠিক না। তৃতিকার আচমকা আমতা আমতা অভিব্যক্তিতে আধির গম্ভীর স্বরে বলে, চুপচাপ বসে থাকুন। এই বলেই সে তৃতিকার পা টেনে নিজের হাঁটুতে ঠেকিয়ে স্প্রে লাগানোর জন্য হাত বাড়ায়। আর অমনি তৃতিকা পুনরায় বিস্ময়ে বলে ওঠে, আরে আমারও কথা শুনুন। তৃতিকার কথা শেষ হবার পূর্বেই আধির এক প্রকার ধমকের স্বরে বলে, জাস্ট শ্যাট আপ। চুপচাপ বসে থাকতে বলেছি, আবার পাকনামি করতে এলে সোজা মেরে ফেলবো। নিমিষেই তৃতিকা মনে মনে ক্ষিপ্ত হয়ে আওড়ায়, কিছু হলেই মেরে ফেলার হুমকি দেন। আল্লাহ জানে এ কোন জেল থেকে পালিয়ে আসা ফাঁসির আসামি টাসামি কিনা। আধির ব্যথানাশক স্প্রে দিয়ে আলতোভাবে তৃতিকার বাম পা দুহাতে নাড়িয়ে চাড়িয়ে স্বাভাবিক করার চেষ্টা করে। একই সাথে তৃতিকাও অস্ফুটে চাপা স্বরে আওড়ায়, আস্তে করুন, ব্যথা পাচ্ছি তো। আধির দাঁতে দাঁত পিষে তৃতিকার দিকে মুখ তুলে চায়, ভাবভঙ্গি এমন যেন তৃতিকাকে আস্ত চিবিয়ে খাবে। আধিরের চাউনিতে তৃতিকা তটস্থ হয়। আধির পুনরায় নিজের কাজে মনোযোগী হয়ে বলল, বেশি পাকনামি করার ফল এসব। তৃতিকা আর কিছুই বলল না। পাশে ইয়াস দাঁড়িয়ে আছে, না জানি এই বাচ্চা আবার কী সব ভাবছে। এরই মধ্যে ইয়াস তৃতিকার উদ্দেশ্যে নমনীয় স্বরে বলল, মিস, আপনার কি অনেক কষ্ট হচ্ছে? আই এম রিয়েলি সো সরি, আমার জন্যই আপনাকে এভাবে এসে ব্যথা পেতে হলো। ইয়াসের করুণ মুখের দিকে চেয়ে তৃতিকার মায়া হয়। সে বিস্তৃত মুচকি হেসে আওড়ায়, আমি একদম ঠিক আছি, তুমি মোটেও চিন্তা করো না। তৃতিকা আর ইয়াসের কথার মাঝে আধির আচমকা তার যথাযথ কাজ করে ফেলে। তৃতিকা পা মচকে গিয়েছে বিধায় তাতে হালকা নাড়িয়ে কোনো কাজ হতো না। এক্ষেত্রে পাটা ধরে সোজা ঘুরিয়ে মোচড় দিতে হতো। আর
আধির সুযোগ বুঝে এটাই করেছে, কিন্তু এতে যেন তৃতিকার জান পাখি উড়ে যায় উপক্রম। সে আকস্মাৎ নিজেকে সামলাতে না পেরে আধিরের দিকে চোখ রাঙিয়ে কাঁদো কাঁদো গলায় চিৎকার করে ওঠে, আহ, আপনি মানুষ না অমানুষ, আপনার মতো জালিমের উপরে খোদা ঠাডা ফেলুক। তৃতিকার এহেন কথা শুনে ইয়াস অজান্তেই হেসে ফেলল। অন্যদিকে আধির তাচ্ছিল্যের সহিত বলল, আগে আপনার পাকনামি বন্ধ হোক। তৃতিকা আর কিছু না বলেই নিজেকে সামলে নেয়। ব্যথার চোটে অজান্তেই চোখে জল নেমে এসেছে। সে ঠোঁট চেপে কান্না থামিয়ে পাটা এদিক সেদিক করে দেখে, না, এখন আর আগের মতো ব্যথা করছে না। তৃতিকা কিছুটা অবাক হয়ে আধিরের দিকে তাকায়। আধির মৃদু হেসে আওড়ায়, কি দিনকাল পড়ল! রোগী দেখতে এসে মানুষ নিজেই রোগী হয়ে যায়, আর পরে সেই রোগীকে আবার রোগীর সেবা সারায়। তৃতিকা আর কথা বাড়ায় না, আলতোভাবে মিনমিনিয়ে বলে, ধন্যবাদ। আধির ভুরু উঁচিয়ে তৃতিকাকে এক পলক দেখে মৃদু হাসে। এরই মধ্যে আচমকা ঈশানীর কল করে এবং ঈশানকে দ্রুত বাড়িতে পাঠাতে বলে। আধির কথা না বাড়িয়ে ঈশানীর মন্তব্যে সম্মতি জানায়। আরও বেশ কিছুটা সময় থাকার পর প্রায় 8টার দিকে দুজনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। ঈশানের জন্য তো নিচে বাড়ির গাড়ি রয়েছেই, কিন্তু চিন্তা হলো তৃতিকাকে নিয়ে। আধিরের মতে পাকনামি করে সে আবারও একা যেতে চাইছে, কিন্তু তৃতিকার মতে এই সময় তেমন কিছুই হবে না। আর রাতের বেলায় গাড়ি করে কিংবা অন্য কারোর সাথে বাড়ি গেলে যদি তার কাকিমা সন্দেহ করে, তাহলে তা আবার নতুন সমস্যা। মূলত যাবার আগ মুহূর্তেও দুজনের এসব নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। আমি বললাম তো কিছুই হবে না আমার, আমি একাই যেতে পারবো। তৃতিকার কথায় ন্যূনতম তোয়াক্কা না করে আধির পুনরায় বলল, বেশি কথা বলবে না, আর পাকনামি তো একদমই করবে না। প্রতিবার মাতব্বারি করো দেখেই তোমার এই অবস্থা। তৃতিকা দাঁতে দাঁত চেপে বলল, আগে যা হবার হয়েছে, এখনো আপনি আমাকে বাচ্চা ভাবেন নাকি? মোটেও না, তুমি বাচ্চা না, চৌবাচ্চা। আধিরের ভাবলেশহীন জবাবে তৃতিকার ইচ্ছে হলো ঘুষি মেরে আধিরের সরু নাকটা ফাটিয়ে দিতে। একই সাথে সে মনে মনে বিড়বিড় করে আওড়ায়, না কুচু খারুস। এদিকে আধির পুনরায় কথা বলতে নিলে আচমকা কেসে উঠল। জ্বরটা হয়তো বাড়ছে, মাথাটাও বেশ ঝিমঝিম করছে। আধির আর বেশি কথা না বাড়িয়ে খানিক নমনীয় স্বরেই বলল, জেদ করো না তৃতি, ইয়াসের সাথে যাও, ড্রাইভার তোমায় বাড়ি পৌঁছে দেবে। এবার তৃতিকার এসব হতে ধ্যান সরে গিয়েছে। সে আকস্মাৎ আধিরের উদ্দেশ্যে নমনীয় স্বরে আওড়ায়, আপনার কি খারাপ লাগছে? আধির তৃতিকার উৎসুক দৃষ্টির দিকে তাকিয়ে আনমনেই মৃদু মুচকি হাসে। তাকে আশ্বস্ত করে বলে, কিছু হয়নি আমার। তৃতিকার কপালে কিছুটা চিন্তার ভাঁজ। সে পুনরায় একই স্বরে বলল, আপনি নিজের প্রতি হেয়ালি করা বন্ধ করুন, নিজের প্রতি যত্নশীল হন। তৃতিকার কথায় আধির মৃদু তাচ্ছিল্যের সহিত হেসে বলে, আমি হেয়ালি করি? এতগুলো বছর একা থেকেছি তৃতি, এসবে অভ্যস্ত আমি। আমার চিন্তা না করে তুমি বরং তোমার চিন্তা করো যে খামখেয়ালি জীবন তোমার। ঘুমাতে নিলেও আমার দুশ্চিন্তা হয়। তৃতিকা আর কথা বাড়ালো না। সে আধিরকে নিয়েই ভাবছে। কেন যেন মনে হচ্ছে রাতের মধ্যে আধিরের পরিস্থিতি খারাপ হতে পারে, যদিও সে এমন কিছু কখনোই চায় না, কিন্তু মস্তিষ্ক হতে তো দুশ্চিন্তা আর কমছে না। তবুও তৃতি বাসা হতে বেরিয়ে যেতে পা বাড়ায়। ইয়াস ইতিমধ্যে ড্রাইভারের সাথে নিচেও নেমে গিয়েছে। আপাতত ফোনে আধিরের অনুমতি পেলেই সেও চলে যাবে। তৃতিকা শেষমেশ বাসার দরজার কাছে এসে দাঁড়িয়ে আধিরের উদ্দেশ্যে বলল, শুনুন, আমি আসছি, নিজের খেয়াল রাখবেন। আধির মৃদু হাসে, মাথা ঝাঁকিয়ে বলে, হুম। তৃতিকা এই বলে সামনের দিকে ফিরেও পুনরায় ঘুরে আধিরের দিকে তাকায়। আবারও সেই চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, বেশি রাত জাগবেন না, আর রাতে কোনো সমস্যা হলে আমায় ফোন করবেন। আধির দ্রুত
ভুরু উঁচিয়ে বলে, এতে কি হবে? এতে কি হবে মানে আমি জানতে তো পারবো আপনি ঠিক আছেন কি না। যদি শোনো আমি ঠিক নেই তাহলে কি করবে? আধের নিস্পৃহে বলা কথাতেও তৃতিকার অস্বস্তি বোধ হয়। সে ইতস্তত ভঙ্গিতে কিছুক্ষণ স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা আধেরকে দেখে নিয়ে আবারও চলে যেতে পা বাড়ায় এবং আবারও সে পেছন ঘুরে ফিরে তাকায়। আধের এবার অজান্তেই কিঞ্চিত হেসে ফেলল। অন্যদিকে তৃতিকা পুনরায় একই ভঙ্গিতে বলল, নিজের প্রতি যত্নশীল হন, নিজের ঠিকমতো খেয়াল রাখবেন, ঠিক আছে? আধেরে তৃতিকার দিকে অপলকভাবে চেয়ে রয়েছে। সে কথা বলে থামতেই আধীর নিস্পৃহে বলল, তৃতি থেকে যাও। এই পর্যায়ে আধীরের নির্বিকার অভিব্যক্তিতে আচমকা চমকায়, তবুও সে অনিমেষেই বলে ওঠে, বাড়িতে বড়মা রয়েছে, তাকে কিছু বলে আসেনি, আগামীকাল সকালে সে চলে যাবে, তখন না হয় আমি আসছি। তৃতিকা তার কথা অসমাপ্ত রেখেই এবার সম্পূর্ণভাবে দরজার সীমা অতিক্রম করে। অন্যদিকে আধীর আচমকায় তাকে আবারও থামিয়ে বলল, তৃতি। তৃতিকা তৎক্ষণাৎ থেমে আধীরের দিকে চাতকের ন্যায় ফিরে তাকায়। আধীর আনমনেই নির্বিকারে হেঁটে এগিয়ে এসে তার মুখোমুখি হয়ে দাঁড়ায়। পরক্ষণেই পাশের সেলফের ভেতর হতে একটা চাবি বের করে তৃতিকার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নাও। তৃতিকা উৎসুক দৃষ্টিতে চেয়ে বলে, এটা কি? এই বাসার এক্সট্রা চাবি। আধীরের নির্লিপ্ত অভিব্যক্তিতে তৃতিকা কিছুটা অবাক হয়। সে খানিক দ্বিধার স্বরে বলে, কিন্তু তৃতিকার কথা শুরু হবার আগে আধীর বলে ওঠে, নিজের কাছেই রাখো, হয়তো তোমার কাজে লাগবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।